আমরা তো আর 30 সেকেন্ডের মধ্যে লাইভে যাচ্ছি। জাকারিয়া ভাই, শফিক ভাই, ইউ আর অলরেডি হিয়ার। মিস্টার তানজিল, উই আর গোয়িং টু লাইভ উইদিন 30 সেকেন্ডস, সো ইজ জি এভরিথিং ওকে? খালেদ ভাই, আমি অলরেডি ওকে। হ্যালো জয়েন করছি। জাকারিয়া ভাই, শফিক ভাই, প্লিজ প্লিজ রেসপন্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খালেদ ভাই আমরা জয়েন করছি। ইয়া প্লিজ আমরা সবাই প্লিজ লাইভে আছি। অ্যাক্টিভেট ইওর ভিডিও, অ্যাক্টিভেট ইওর ও ভিডিও আমার প্লিজ। আমার ভিডিওর আমার কথা শোনা ব্যাকগ্রাউন্ড যাচ্ছে? স্ক্রিনটা আমি একটু চেঞ্জ করে নিচ্ছি বস, জাস্ট অ্যালাউ মি ওয়ান সেকেন্ড। ইয়া তানজিল, ক্যান উই স্টার্ট? Yes, we can. I think I ওকে, ওকে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের এই ওয়েবিনারে। আমার নাম খালেদ বিন কামাল, আমি আজকের এই ওয়েবিনারের একজন মডারেটর। আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি ওয়েবিনারে, সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি এখনকার বিশ্ব নানা ধরনের ঝুঁকিগুলোতে ইম্প্যাক্ট করছে। এর মধ্যে হ্যাঁ, সরি, a little technical interruptions probably. Yeah, am I audible? yes, Kamal bhai, Yes. you are audible. ইয়েস কামাল ভাই। Yeah, there was an interruption, so I'm just muting all. আপনারা কাইন্ডলি আনমিউট করেন আমাদের যারা অনারেবল গেস্ট আছেন। সো লেট মি রিস্টার্ট এগেইন। তো যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের the world is going through a different problems and different concerns and perhaps the different kind of risk. তো এই রিস্ক গুলো আহ, প্রত্যেকটা ইকোনমিতেই কম বেশি ইম্প্যাক্ট করছে, এবং একটা বড় যে বিষয়, যে বিষয়টাকে আসলে খুব সিগনিফিকেন্টলি ইম্প্যাক্ট করছে, দ্যাট ইজ দ্য গ্লোবাল সাপ্লাই চেইন। তো আজকে আমরা এই গ্লোবাল সাপ্লাই চেইন নিয়েই কথা বলতে চাচ্ছি। টু বি প্রিসাইজ, আমাদের আজকের ওয়েবিনারের টপিক হচ্ছে গ্লোবাল সাপ্লাই চেইন আউটলুক, কারেন্ট স্টেটাস, রিকভারি অপশনস অ্যান্ড ফিউচার পটেনশিয়ালস। আপনারা জেনে খুশি হবেন আমাদের সাথে যারা এই বিষয় নিয়ে কথা বলতে আজকের এই প্রোগ্রামে ওনাদের কনসেন্ট দিয়েছেন। উই আর রিয়েলি হ্যাপি টু হ্যাভ দেম ইন আওয়ার প্রোগ্রাম। দুইজন ইন্ডাস্ট্রি এক্সপার্ট, আমি তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। প্রথমেই আমাদের প্রথম যিনি গেস্ট আছেন, প্যানেলিস্ট মোহাম্মদ শফিকুল ইসলাম পিএমপি। উনি একটি স্বনামধন্য গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে হেড অফ সাপ্লাই চেইন হিসেবে কাজ করছেন। শফিক ভাই, ওয়েলকাম টু দ্য প্রোগ্রাম। শফিক ভাই একটু আনমিউট করতে হবে কাইন্ডলি। জি জি জি, কামাল ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর অনবোর্ডিং মি, ইজ এ প্লেজার। ওকে। আশা করি খুব এনলাইটফুল একটা সেশন হবে, ইন্টারেক্টিভ সেশন হবে ইনশাল্লাহ। আর আমাদের দ্বিতীয় যে গেস্ট আছেন, ওনার উনি হচ্ছেন, উনিও একজন স্বনামধন্য, একটি স্বনামধন্য কোম্পানিতে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে হেড অফ প্রজেক্ট হিসাবে আছেন, ইঞ্জিনিয়ার জাকারিয়া জালাল। জালাল ভাই, ওয়েলকাম টু দ্য প্রোগ্রাম। Yes, Kamal bhai, thank you for inviting me to this panel. Thank you very much. So let's start the things. How much we can share our ideas and experiences. আমরা প্রোগ্রামটাকে আসলে 3টা সেকশনে ভাগ করেছি। জাকারিয়া ভাইয়ের এন্ড থেকে কথাগুলো কেটে কেটে আসতেছে। উই আর অ্যাকচুয়ালি in a technology world, so it's really natural to have some technological disruptions. Yeah, Jakaria bhai, are you now audible? You are not that much audible, but আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি তো আপনার কথা খুব ক্লিয়ার শুনতে পাচ্ছি। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। ক্লিয়ার নাকি? কথা ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি না? আপনার কথা কেটে কেটে যাচ্ছে। আহ, আচ্ছা, তানজিল, ওয়েট ওয়েট জাকারিয়া ওয়েট। ভাই কি ক্লিয়ার? তানজিল? Clear, clear.
জাকির ভাই, আপনার কথা কিন্তু কেটে কেটে আসতেছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। না, এখন তো ক্লিয়ার শুনতে পাচ্ছে তানজিল। ওকে। খালেদ ভাই, আপনার নেটওয়ার্কের সম্ভবত কোনো সমস্যা হচ্ছে, আমার রফিক ভাই, ধারণা। জাকির ভাই কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? একটু রেসপন্ড করেন কাইন্ডলি। হ্যাঁ, আমি কিন্তু জাকারিয়া সাহেবকে কিন্তু ভালো মতো শুনতে পাচ্ছি। কামাল ভাই, ওকে, কামাল ভাই, আপনার আপনার নেট নেটওয়ার্কের একটু। সমস্যা। আপনার শুরু থেকেই আপনার নেটওয়ার্কের সমস্যা। ওকে। হ্যাঁ, হতে পারে ইটস কামাল ভাই। প্রবলি। ওকে, আচ্ছা, এখন মনে হয় একটু স্টেবল হচ্ছে। We can start. সেকশনটা তিনটা ভাগে ভাগ, আমাদের এই প্রোগ্রামটা তিনটা সেকশনে ভাগ করছি। একটা হচ্ছে ডেফিনেটলি, ইয়েস ইয়েস, উই আর স্টার্টিং। প্রথম সেকশনটা বেসিক্যালি গ্লোবাল সাপ্লাই চেনের কারেন্ট চ্যালেঞ্জেস, কারেন্ট স্টেটাস পারহ্যাপস। সেকেন্ড সেকশনটা রিকভারি অপশনস, দ্য চ্যালেঞ্জেস দ্যাট উইল বি ডিসকাসড ইন দ্য ফার্স্ট সেকশন। সেগুলো আমাদের এক্সপার্টরা ডিসকাস করবে রিকভার করা যেতে পারে কিভাবে। And third options will be the silver lining. I mean, the future potentials, innovations. Uh, সেগুলো নিয়ে আমাদের এক্সপার্টরা এখানে কথা বলবে, তারা তাদের রেকমেন্ডেশন গুলো দিবে। So I hope this session will be very effective for all the global supply chain experts, emerging leaders, professionals, এবং যারা স্টুডেন্ট আছে তারাও এখান থেকে হয়তো বা ভালো ইনসাইটস এবং ইনফরমেশন পাবে। So I'd like to go to the course section directly. প্রথমেই আমাদের আমরা গ্লোবাল সাপ্লাই চেনের স্টেটাস নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। অ্যাজ ইউ নো, দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ইজ গোয়িং থ্রু ডিফারেন্ট প্রবলেমস, ক্রাইসিস, কনসার্নস, রিস্ক। এটা করোনা থেকেই আসলে খুব এমফ্যাটিক্যালি আমরা দেখতে পাচ্ছি। দেন রাশিয়া ইউক্রেন ওয়ার, এরপর থেকে বিভিন্ন জায়গায় জিও পলিটিক্যাল রিস্ক, টেনশনস, কনফ্লিক্ট, দ্যাট ইজ ডিরেক্টলি অ্যান্ড ইনডিরেক্টলি ইম্প্যাক্টিং দ্য সাপ্লাই চেইন অফ কোর্স। আমার প্রশ্ন প্রথমেই শফিক ভাইয়ের কাছে, since you are working in one of the important group of industries, you are handling this kind of jobs on daily basis almost. আপনার মতে, what do you think are the current challenges in global supply chain domain? কামাল ভাই, থ্যাংক ইউ সো মাচ এগেইন। থ্যাংক ইউ এগেইন ফর কানেক্টিং হিয়ার, এবং এটা একটা প্রিভিলেজ টু কানেক্ট টু দ্য স্কিল হাব অডিয়েন্সেস। স্কিল হাব, আই হোপ এই ধরনের প্রোগ্রামগুলো রেগুলারলি আয়োজন করবে ইনশাল্লাহ। সো যেটা আপনি রাইটলি ইউর পয়েন্টেড অন দা, একদম জাস্ট হিট অন দা বুলস-আই বলা যায়। যে কারেন্ট গ্লোবাল সাপ্লাই চেইন আসলে অনেকগুলো চ্যালেঞ্জের ভিতর দিয়ে যাচ্ছে রাইট আফটার কোভিড, এবং কোভিড ইটসেলফ একটা বড় একটা আহ, মানে ক্রাইসিস বা সাপ্লাই চেইন বিগেস্ট, ওয়ান অফ দ্য বিগেস্ট ডিসরাপশন ছিল ওয়ার্ল্ড ওয়াইড। আমরা দেখছি গ্লোবালাইজেশনের পরে এর 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 চেয়ে বড় কোনো ক্রাইসিস আমরা দেখি নাই, যেটা উইটনেস করছি আমরা রিসেন্টলি। যদি বলে এখন কারেন্ট যদি যে ক্রাইসিস গুলো যাচ্ছি, তার ভিতরে একটা কথা আপনি অলরেডি মেনশন করছেন। আহ, এটা হচ্ছে রাশিয়া ইউক্রেন ওয়ার। এবং এটার জন্য আসলে যদি ডাটা দিয়ে বলি, টোটাল ইয়ের ইউক্রেনের যেমন একটা নাম্বার আমি বলতে চাই, টোটাল 30% ওদের যে ক্রপস এক্সপোর্টটা, এটা 30% এফেক্টেড হয়েছে, যার কারণে অলমোস্ট হুইটের প্রাইস গ্লোবালি 22% বাড়ছে। এটা বড় একটা ইফেক্ট এই রাশিয়া ইউক্রেন ওয়ার। এরপরে যদি বলি রেড সিতে যে ক্রাইসিস, অনেকে যেটা আমরা হুথির অ্যাটাক নামে আমরা জানি, যেটা সো রেড সিতে ওই অ্যাটাকের পরে অলমোস্ট 30% গ্লোবাল যে কন্টেইনার শিপমেন্ট হয়, সো গ্লোবাল ট্রেডের অলমোস্ট 12% ওই রুটে আসা যাওয়া করে রেগুলারলি, যেটা ডিসরাপশন হওয়া শুরু করলো। সো এটা একটা বড় আরেকটা রিসেন্ট যে ক্রাইসিসের ভিতর যাচ্ছি আমরা, হুতির অ্যাটাক, অ্যাটাকটা, রেড সি ক্রাইসিস যেটাকে বলে। এছাড়া যদি বলা হয় কারেন্ট একদম লেটেস্ট, যদি বলেন ইউএস চায়না যে একটা টেরিফ ওয়ার বা কোল্ড ওয়ার চলতেছে, বিশেষ করে টেকনোলজি যে চিপস মেকার, যে র মেটেরিয়ালস নিয়ে এক এক দেশ আরেক দেশের উপর যে ট্যাক্স ট্যারিফ গুলা প্রপোজ করতেছে, এর ফলে ইউএস এর অনেকগুলা চিপ মেকারস চায়নাতে কিন্তু সেমিকন্ডাক্টর বা চিপস গুলা সাপ্লাই করতে পারতেছে না। যার ফলে যেমন নাম করা একটা কোম্পানি, আপনার নাম শুনে দেখবেন এনভিডিয়া। সো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ চিপ সেমিকন্ডাক্টর ডিভাইস তৈরি করে ওনারা। সো এনভিডিয়ার অলমোস্ট 5 বিলিয়ন বিজনেস লস করতেছে এখানে।
এছাড়া যদি বলি আরেকটা যেটা রিসেন্টলি হয়তো ভাবে আমরা জানি, সবাই অন্যভাবে হয়তো জানি, বাট এটা যে ক্লাইমেট চেঞ্জের কারণে হচ্ছে এটা অনেকে হয়তো জানি না। এটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জের কারণে পানামাতে পানামা ক্যানেল বা সুয়েজ ক্যানেল যেটা আমরা বলি সেই জায়গায় কিন্তু ড্রাউট হচ্ছে। ড্রাউটের ফলে যেটা হচ্ছে গিয়ে ওখানকার যে ক্লিয়ার সি যে যেটা সি লেভেলটা অনেক নিচে নেমে গেছে, যার কারণে বড় বড় শিপমেন্ট কিন্তু আসতে পারতেছে না। সো তার কারণে কিন্তু গ্লোবাল সাপ্লাই চেইন ওখানেও আপনি জানেন সুয়েজ ক্যানেলের উপর ডিপেন্ড করতেছে। প্রায় 30% গ্লোবাল কন্টেইনার শিপমেন্ট হয় শুধু সুইস ক্যানাল দিয়েই। সো এইটা মারাত্মকভাবে এখন আহত হচ্ছে, এবং যার ফলে কিন্তু টোটাল শিপিং কস্ট, যদি বলি একটা এক্সাম্পল দিয়ে বলি, সাংহাই টু রটারহাম যে শিপিং কস্ট অলমোস্ট 250% বেড়ে গেছে। সো এই ধরনের কিন্তু প্রত্যেক দিন আমরা এই ধরনের চ্যালেঞ্জেস গুলা গ্লোবাল সাপ্লাই চেনের ভিতরে, যেহেতু আমাদের গ্লোবালাইজেশনের যুগে এবং আমরা অনেকটা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট একটা কান্ট্রি, সো আমাদের ডিপেন্ডেন্সি আছে ইম্পোর্টের উপর প্রচুর, যার কারণে আমাদের কিন্তু এই ধরনের প্রবলেমগুলো ফেস করতেছে। আই হোপ এই আমি আপাতত এখানে রাখলাম। আমার কো কলিগ যারা আছেন ওনারা হয়তো কমপ্লিমেন্ট করবেন আরো কিছু, বা অডিয়েন্সের যদি কোনো কোয়েশ্চেন থাকে স্পেসিফিকলি আমরা হয়তো সামনে এগুলো নিব আর কি, ডিক ডাউন করবো ইনশাল্লাহ। কাল ভাই, আপ টু ইউ। Thank you, Shoaib bhai, for your insightful answer. You correctly highlighted few important points, যেমন রাশিয়া ইউক্রেন ওয়ার একটা বিষয় বললেন, হুতি অ্যাটাক বললেন, ন্যাচারাল ক্যালামিটি, অ্যান্ড দিস আর ইম্পর্টেন্ট পয়েন্টস অফ কোর্স। আমি এখন একটু জাকিরিয়া ভাইয়ের কাছে যাব। জাকিরিয়া ভাই, আপনার মতে হোয়াট আর দ্য কারেন্ট চ্যালেঞ্জেস ইন গ্লোবাল সাপ্লাই চেইন ডোমেন? Thank you, Khaled bhai, and thank you, Shafiq bhai, for a good intro. And the thing is that we are talking of very sensitive issues, I would say, in global perspectives. গ্লোবাল সাপ্লাই চেইন আমার কাছে মনে হয় একটা মানে খুবই খুবই স্পর্শকাতর একটা ব্যাপার, এই জন্য যেটা যে কোনো কারণে রিয়েক্ট করে। আপনি যদি হিস্ট্রিক্যাল দেখেন, মানে অনেক ছোট ছোট কারণে অনেক বড় বড় গ্লোবাল সাপ্লাই চেইন ডিসরাপশন হচ্ছে, লেট অ্যালন কোভিড, লেট অ্যালন অনেক আদার থিংস। ধরেন ক্যাটরিনা একটা ঝড় হয়েছে, এটা ছোট কারণ না, অবশ্যই আমেরিকার জন্য একটা বড় ঝড়, কিন্তু এইটার ইম্প্যাক্ট সারা পৃথিবীতে খুব বড়ভাবে আসছিল। ক্যাটরিনা ঝড়ের ইম্প্যাক্টের কারণে দেখা গেছে ইউএস ট্রেড অ্যান্ড মিডল ইস্ট যে ট্রেডটা সেটা অনেকদিন ধরে বন্ধ ছিল ওই ক্যাটরিনার জন্য। আপনার কেয়ার গিভেন আটকা পড়লো সুয়েজ ক্যানেলে, সেটার জন্য 6 দিন বন্ধ ছিল সুয়েজ ক্যানেল, যেটার ইম্প্যাক্ট কিন্তু গ্লোবালি প্রায় $15 বিলিয়ন বলা হয়ে থাকে, যেটার একটা সমপরিমাণ ইম্প্যাক্ট পড়েছে। সো এটা কিন্তু আসলে ব্যাপকভাবে অনেকগুলা বিষয়ের উপরেই গ্লোবাল সাপ্লাই চেইনটা ডিসরাপ্ট করে। আর আমরা আমাদের বাংলাদেশের দিকে যদি তাকাই, আমাদের বাংলাদেশের আমরা একটা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি। Shafiq Bhai was talking about his company is import driven. I would say the whole country is import dependent. আমরা আসলে সম্পূর্ণরূপে ইম্পোর্ট ডিপেন্ডেন্ট। আমরা খুব কম জিনিসই নিজেরা তৈরি করতে পারি, খুবই কম জিনিস নিজেরা তৈরি করতে পারি, এবং যে জিনিসটা নিজেরা তৈরি করতে পারি সেটার আবার র মেটেরিয়াল আবার আমাদের বাইরে থেকে আনতে হয়। সো এইটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য, যে আমাদের ধরেন আমি আপনাকে বলি, আমরা কথার কথা আমরা বলতেছি যে আমরা চাল তৈরিতে বা ধান তৈরিতে বিশ্বের টপ 3 কান্ট্রি একটা, যেহেতু আমরা বিশ্বের টপ 3 কান্ট্রি মানে টপ পপুলেটেড কান্ট্রির মধ্যে একজন, আমরা ধান অনেক তৈরি, কিন্তু আমরা কি দেখেছি যে ধান তৈরি করতে যে সার লাগে সেই সারটা কিন্তু আমাদের ইম্পোর্ট করতে হয় আনফরচুনেটলি। সো বেসিক্যালি আমরা যেটা তৈরি করতেছি সেটাই অনেকটা বড় অংশ ইম্পোর্ট ড্রিভেন। আর গ্লোবাল সাপ্লাই চেনের পার্ট যদি শুধু ইম্পোর্ট না, যেহেতু আমরা প্রচুর পরিমাণে উই আর দ্য সেকেন্ড লার্জেস্ট আরএনজি এক্সপোর্টার ইন দ্য ওয়ার্ল্ড, আমাদের প্রচুর এক্সপোর্টও করতে হয়, তার মানে এটা একটা আরেকজনের জন্য সাপ্লাই চেন। সো ইম্পোর্ট এক্সপোর্ট নিয়েই কিন্তু একটা টোটাল ইকোনমি। আর এখনকার যুগে সাপ্লাই চেন শব্দটা, যখন একটা সময় সাপ্লাই চেন মানে কেনাকাটার মধ্যে বন্দোবস্ত ছিল ব্যাপারটা, কিন্তু এই সময়টা কিন্তু এই ব্যাপারটা এখন অনেক, এই হরাইজনটা অনেক ওয়াইড হয়ে গেছে। এখন এটা শুধুমাত্র কেনাকাটার সাথে সংশ্লিষ্ট না, এটা স্টার্টিং ফ্রম দ্য সোর্সিং টু ডেলিভারি টু দ্য কাস্টমার এন্ড, পুরাটাই একটা সাপ্লাই চেইনের একটা মানে ভ্যালু চেইনের একটা অংশ হয়ে গেছে। সো এই ব্যাপারটা এতটাই সেন্সিটিভ সব কোম্পানির জন্য, সব কান্ট্রির জন্য, গ্লোবালের জন্য, যে এটা আসলে খুব কঠিন যে একটা ছোট্টভাবে বা খুব কম সময় এটার ইম্প্যাক্টটা বোঝা যায়। বর্তমানে যে চ্যালেঞ্জ আমরা দেখতে পেয়েছি, যে গ্লোবাল চ্যালেঞ্জের চেয়ে বেশি চ্যালেঞ্জ আমরা কান্ট্রি লেভেলে ফেস করছি। যেমন ধরেন মনে করেন, আরেকটা আমি আপনার একটা কান্ট্রি লেভেল রিসেন্ট সিনারিও ধরে, যে আজ থেকে 2-1 বছরের মধ্যে যে ঘটনাটা ঘটলো, হঠাৎ করে আমাদের ইউএস ডলার
একটা এক্সচেঞ্জ রেটে একটা বৃহৎ পরিমাণে আমরা শক, ইন্ডাস্ট্রি লেভেলে একটা শক পেলাম আমরা। তো এটা আসলে ব্যাপকভাবে আমাদের সাপ্লাই চেইন ইমপ্যাক্ট করছে, ব্যাপকভাবে। ধরেন যারা ডেফার্ড এলসিতে প্রোডাক্ট কিনে তারা দেখতেছে যে তাদের প্রোডাক্ট যে এলসিতে রেজ করা হয়েছে, যখন পেমেন্ট সেটেল করতে যাচ্ছে, পেমেন্ট সেটেলমেন্টে দেখা যাচ্ছে 27 to 30% ইনফ্লেটেড রেটে তাকে পেমেন্ট করতে হচ্ছে। ওয়ারাস ওই প্রোডাক্ট দিয়ে যে প্রোডাক্ট বিক্রি করা হয়েছে, আইনা কাস্টমারকে বিক্রি করেছে, সেই প্রোডাক্ট কিন্তু 27-30% ইনফ্লেটেড রেটে বিক্রি করতে পারে নাই। যখন সে সেটেল করতে যাচ্ছে তখন কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট অফ চাঙ্ক অ্যামাউন্ট অফ কস্ট কিন্তু তাকে ইনকার করতে হয়েছে। এই যে একটা সাডেন চেঞ্জ, এটা কিন্তু গ্লোবাল পার্সপেক্টিভ না, দিস ইজ কমপ্লিটলি ইনসাইড একটা বাংলাদেশ কান্ট্রি পার্সপেক্টিভ। এই কান্ট্রি পার্সপেক্টিভে কিন্তু যারা ইম্পোর্টার তারা কিন্তু ব্যাপকভাবে আই হ্যাভ সিন আ লট অফ কোম্পানিজ হ্যাজ জাস্ট ভ্যানিশড উইথ দিস স্মল লেভেল অফ শকস। তো এরকম ধরেন ছোট সোশ্যাল কনটেক্সটও যে আপনার সাপ্লাই চেনকে ইন্টারাপ্ট করে, পলিটিক্যাল কনটেক্সট যা সাপ্লাই চেনকে ইন্টারাপ্ট করে, রিজনাল কনটেক্সট যা সাপ্লাই চেনকে ইন্টারাপ্ট করে। আজকে ইন্ডিয়া পাকিস্তানের সপ্তাহখানেকের যুদ্ধ দেখা গেছে যে অন্যান্য একটা অস্থিরতা তৈরি হয়ে যায়। সো দেয়ার আর hundreds of reason, let alone the big reason they are responsible for the supply chain disruption. তো সাপ্লাই চেনের চ্যালেঞ্জ, আমি মনে করি সাপ্লাই চেনের যারা সাপ্লাই চেনে কাজ করে বা যারা সাপ্লাই চেন আসলে আমরা সবাই কাজ করি, যেহেতু আমি কথাটাকে ভ্যালু চেন বলতে চাচ্ছি, এই সাপ্লাই চেনের অংশে যারা অংশীদার পার্টনার, তারা কিন্তু প্রত্যেকটা দিন আমার কাছে মনে হয় চ্যালেঞ্জিং, প্রত্যেকটা দিন কামিং আপ উইথ ভেরি ডিফারেন্ট চ্যালেঞ্জ, whether you are in country, whether in outside, whether in products, whether in socials, whether any part of the things you talk about, you will have the face of hard face of supply chain challenges and everything. So আমার মনে হয় যে within a very intro of the things I have shared some ideas of the let's the discussions going on. সামনে আরো কিছু শুনি। খালেদ ভাই। Thank you very much, Jakari bhai. That was really, that's probably the eye opener for me also. I'm sure the audiences must have enjoyed this. At the same time, একটা বিষয় খুব জরুরি, চ্যালেঞ্জেস গুলা যখন আমরা জানলাম বুঝলাম, এটার ইম্প্যাক্টটা একটু বোঝা জরুরি। ইম্প্যাক্ট ডেফিনেটলি অন ইকোনমি, আমরা তো সবাই ইকোনমির পার্ট, individually, collectively. So if I talk about the impact, what do you think, Jakari bhai, are the possible impact on our economy as a country, যেখানে আমরা সেকেন্ড লার্জেস্ট ম্যানুফ্যাকচারার অফ আরএমজি, যেটার 60% 70% আমাদেরকে ইম্পোর্টই করতে হয়, ভ্যালু এডিশন ইজ নট দ্যাট মাচ স্যাটিসফ্যাক্টরি। অন্যান্য ইন্ডাস্ট্রির ক্ষেত্রে মোটামুটি সেম, ইম্পোর্ট করতে হয় র মেটেরিয়াল এন্ড আদার্স। সো ইম্পোর্ট এক্সপোর্ট দুই জায়গাতেই আমাদের ইম্প্যাক্ট আছে। সেখানে আমাদের ইকোনমির জন্য গ্লোবাল সাপ্লাই চেনের এখনকার যে চ্যালেঞ্জেস গুলো, সেগুলো কি ধরনের ইম্প্যাক্ট ক্রিয়েট করছে বা করতে পারে? আমাদের মতো দেশের জন্য, যেটা আমি প্রথমেই বললাম, যে আমাদের মতো দেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু শুধুমাত্র ইম্পোর্ট ডিপেন্ডেন্ট না। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার চ্যালেঞ্জ, লেজিসলেটিভ চ্যালেঞ্জ, রেগুলেটরি চ্যালেঞ্জ, পলিসি লেভেল চ্যালেঞ্জ, যেগুলা কিন্তু প্রকারান্তরে ছোট ভাবে ইম্প্যাক্ট করে আমাদের টোটাল একটা সিস্টেমকে ভালোভাবে ইম্প্যাক্ট করে দেয়। শুধুমাত্র ধরেন গ্লোবাল মার্কেটে তেলের দাম বাড়ছে, ওয়েল ঠিক আছে, এই তেলের দাম বা আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে, সেই তেলটা যখন আমরা আমদানি করছি আমাদেরকে বেশি দামে আমদানি করতে হচ্ছে। ওই বেশি দামে আমদানি করার কারণে আমাদের এখানে তেলের দাম বেড়ে গেল। তেল মানে হচ্ছে ফুয়েল থেকে তৈরি হবে ফার্টিলাইজার, ফুয়েল থেকে তৈরি হবে ফুড, ফুয়েল থেকে চলবে ট্রান্সপোর্ট এন্ড এভরিথিং। ইট উইল ইম্প্যাক্ট এভরিথিং। ওই ট্রির একদম সব জায়গায় এটার ইম্প্যাক্ট মানে পড়ে যাবে। তো ছোট্ট শুধু একটা প্রোডাক্টের দাম বাড়লে গ্লোবালি, যদি ব্রেন্ট ক্রুডের দাম আজকে $100 হয়ে যায়, আপনি বাংলাদেশ ইনফ্লেশন রেট হয়ে যাবে 12%, 15% ইনফ্লেশন রেট হয়ে যাবে, বিকজ অফ দিস হোল। আমাদের পুরাটা তেলই আমাদের আমদানি করতে হয়, আমাদের জ্বালানি পুরাটাই আমাদের আমদানি করতে হয়। আমি জাস্ট বললাম শুধু একটা জ্বালানির কথাই দিয়ে বললাম। এছাড়াও ব্যাপকভাবে আমাদের এলএনজি ইম্পোর্ট করা লাগে, এলপিজি ইম্পোর্ট করা লাগে, ফার্টিলাইজার ইম্পোর্ট করা লাগে, আমাদের বিগ জিনিসপত্র সব ইম্পোর্ট করা লাগে। আর আরএমজির কথা বলতেছেন, দো আই এম নট ফ্রম দ্য আরএমজি গাইজ, আমি আরএমজি সম্পর্কে ডিরেক্ট বলতে পারবো, তবে আমি এটা বলতে পারবো উই আর ইন সিএমপি, কাট মেক প্রোডাকশনস। মানে আমরা জিনিস আনি, কাট করি, মেক করি, আবার বাইরে, যেটা আপনি বলছেন যে ভ্যালু এডেড পার্সেন্টেজ ইজ রিয়েলি স্মল। সো এই জায়গায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যদিও আমরা বলি যে আমরা উই আর দ্য গ্লোবাল সাপ্লায়ার, সেকেন্ড লার্জেস্ট সাপ্লায়ার অফ দ্য গ্লোবাল, বাট প্রকারান্তরে যদি আপনি নাম্বারটা দেখেন, দ্য ফার্স্ট ইজ চায়নার সাথে কিন্তু আমাদের অনেক বড় গ্যাপ, ইটস আ বিগ গ্যাপ।
মানে ধরেন আপনি ক্লাসের ফার্স্ট বয় আর সেকেন্ড বয়ের মধ্যে ওইরকম গ্যাপটা না আসলে বেসিক্যালি দেখা যায় সাপ্লাই গ্লোবাল সাপ্লাই চায়না যদি 25 to 30% হয় আমরা হচ্ছে 5 to 6%, সো ইটস ভেরি ভেরি বিগ গ্যাপ অ্যাকচুয়ালি। সো এইটা কিন্তু বাট ইট ইস অবভিয়াসলি ইটস এ গুড নাম্বার, সিক্স নাম্বার সেকেন্ড পজিশন ইজ এ ভেরি গুড নাম্বার, বাট আমাদের একটা বড় চ্যালেঞ্জ কিন্তু আমাদের এই আরএমজি ব্যাক এন্ডের সব জিনিসপত্রগুলো আমদানি করা লাগতেছে। ইন এডিশন টু দ্যাট, এটার বাইরে কিন্তু আমাদের আরেকটা জিনিস আমাদেরকে ইম্প্যাক্ট করে, সেটা হচ্ছে যে যখন আমরা প্রোডাক্টটা তৈরি করি, আমরা যখন প্রোডাক্টটা বাইরে পাঠাতে যাই, দেখেন আমাদের দেশের, আমি গ্লোবাল সাপ্লাই চেনের কথার আগে সবচেয়ে বেশি বলবো আমাদের নিজস্ব সাপ্লাই চেনের চ্যালেঞ্জগুলো দেখেন। আমাদের পোর্ট একটা, আবার সেই পোর্টে ইউ ক্যানট ব্রিং দ্য বিগ ভেসেল বিকজ অফ দ্য ড্রাফট রেস্ট্রিকশনস। আপনি বড় জাহাজ, মার্সকের বড় জাহাজ আসতে পারে না, এটা একটা পোর্টে আনতে হয়, ইন্টারমিডিয়েট পোর্ট, অথবা শ্রীলঙ্কাকে ইউজ করেন, অথবা আপনি সিঙ্গাপুর ইউজ করেন, অথবা আপনি আদার পোর্ট কল করেন, সেই পোর্ট কল করে আপনি এই যে ট্রাফিক কন্ডিশন, বিং আ load draft restricted port, yet again the Chittagong port is one of the top port in the world, one of the top, if I'm not wrong, is more top 30 around। তো এত বড় একটা কনজেশন হওয়ার পর তার মানে কি, তার মানে হচ্ছে the whole country dependent on a single port is a huge challenge for us। আজকে আপনি এখানে একটা জায়গায় যদি একটা পোর্ট কনজেশনের মধ্যে পড়েন, how it will impact your business, just consider। আপনার একটা জাহাজ আপনার যদি একটা কন্টেনার মিস করে, the next shipment will be after 11 days, after 10 days, after 12 days। so after 10-12 days পরে যে আপনার একটা নেক্সট শিপমেন্ট আসতেছে, এইটার কস্ট আপনাকে কিভাবে আপনি ট্রান্সলেট করবেন কাস্টমার পর্যায়ে বা ইয়েতে, যখন আপনি একটা পোর্টে আসতে পারতেছেন না, তখন আপনার অ্যাভেলেবল চয়েসেস কি, being an air freight is 10 to 15 times higher than the normal restriction of river port and others। so এটা কিন্তু আপনি এটা কোনোভাবে আপনার বিজনেসকে ভায়াবল করতে পারেন। we have one port, we have the infrastructure we need to develop a lot। একটা ট্রান্সপোর্ট, আপনি যখন একটা প্রোডাক্ট তৈরি করছেন, প্রোডাক্টটা নিয়ে আসতেছেন, আইডিয়া গাজীপুর ফ্যাক্টরিতে তৈরি করতেছেন, আবার এই প্রোডাক্টটা নিয়ে যাচ্ছেন পোর্ট দিয়ে আপনি আউট করতেছেন, এই যে ঢাকা থেকে গাজীপুর বা রাস্তা, এই রোড কনস্ট্রাকশন, এই জায়গায় মানে এই জায়গায় যে একটা হিউজ চ্যালেঞ্জেস উই হ্যাভ, এই চ্যালেঞ্জগুলা কিন্তু আমি কান্ট্রি পার্সপেক্টিভ, আগে আমার কান্ট্রি পার্সপেক্টিভটা নিয়ে খুব বেশি চিন্তিত, রেদার গ্লোবাল পার্সপেক্টিভ। গ্লোবাল পার্সপেক্টিভে আমাদের করণীয় খুব বেশি কিছু নাই। গ্লোবাল ইকোনমিতে যদি গ্লোবাল ব্যানচিত্রের দিকে তাকাই, বাংলাদেশ is not in any pictures actually because of the big player in the like US, Russia, India, China, there's a lot of big players are over there। আমাদের we have a huge population but economy is very small compared to the per capita। so ওই জায়গায় গ্লোবালে আমাদের আসলে খুব বেশি কন্ট্রিবিউশন হয়। what we can do by our own self, যে আমরা কিন্তু নিজেদের ইনফ্রাস্ট্রাকচার, নিজেদের চ্যালেঞ্জগুলো যদি আরোহী করতে পারি, আই এম প্রিটি শিওর যে গ্লোবালের অনেক ধাক্কাকে আমরা সামলাতে পারবো যদি আমাদের ছোট ছোট ইনফ্রাস্ট্রাকচার চ্যালেঞ্জগুলোকে আমরা মিটিগেট করতে পারি। দ্যাটস মাই পার্সোনাল অবজারভেশন। সামওয়ান মে ডিফার ভেরি হাইলি, বাট ইট ইজ ভেরি ভেরি ট্রু দ্যাট উই হ্যাভ লট অফ চ্যালেঞ্জেস টু ওভারকাম ইন সাপ্লাই চেইন। থ্যাংক ইউ জাকির ভাই, অনেকগুলো বিষয় একসাথে বলেছেন। আমি যদি আপনার এই ডিসকাশন থেকে কয়েকটা টেকওয়ে নেই, সো আপনি বলেছেন যে আমাদের লোকাল ইকোনমি, লোকাল সাপ্লাই চেইন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাদার দ্যান দ্য গ্লোবাল সাপ্লাই চেইনের যে বিষয়গুলো যাচ্ছে, আমরা নিজেরাই নিজেদেরকে সামলানোর বিষয়টা আগে দেখা উচিত। বিকজ উই হ্যাভ লার্জ নাম্বার অফ পপুলেশন, ইকোনমি ছোট, আমরা ইম্পোর্ট বেসড ইকোনমি অনেক, সো সাপ্লাই চেইনে আমরা নিজেরাই অনেকভাবে স্ট্রাগল করছি। তো এই বিষয়টা নিয়ে আমি একটু শফিক ভাইয়ের কাছে যেতে চাই। শফিক ভাই, হোয়াট ইউ থিংক, ডু ইউ এগ্রি উইথ জাকিরিয়া ভাই, এন্ড আপনি কি আরো নতুন কিছু কি বলতে চান? হোয়াটস ইউর থট অন দিস? অফকোর্স, অফকোর্স কমল ভাই, কারণ এইখানে যে পয়েন্টগুলো জাকারি ভাই আসলে খুব রাইটলি পয়েন্টেড আউট। আমরা আসলে যদি বলেন শফিক ভাই, লজিস্টিক্যাল ইনফ্রাস্ট্রাকচার একটা জি, হচ্ছে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমাকে? খালেদ ভাই, আমি শুনতে পাচ্ছি কিন্তু আপনাকে। এই জি, জি, সবই প্লিজ আপনার শোনা ক্যারি অন, যাচ্ছে, জি কন্টিনিউ করেন, শোনা যাচ্ছে। প্লিজ। আচ্ছা, যেটা বললাম, জাকারি ভাই যে পয়েন্টগুলো যেটা পয়েন্ট আউট করলো রাইটলি, আমরা যদি বলেন লজিস্টিক্যাল প্রিপেয়ারনেসে যদি বলেন, রেডিনেসে যদি বলেন, এজ এ কান্ট্রি এজ এ হোল, আমরা কিন্তু অনেক 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 পিছিয়ে আছি। আর এই একটা জায়গা, আর একটা যদি বলেন ইফিসিয়েন্সি, এই দুটো জায়গায় আমি একটু হাইলাইট করতে চাই কিছু ডাটা দিয়ে। কারেন্টলি আপনারা জানেন হয়তো কিছুদিন আগে বিডা সামিট, ইনভেস্টমেন্ট সামিট নামে একটা সামিট হলো। হ্যাঁ, সেখানে আমার অপরচুনিটি ছিল, আমি ফুল ডে একটা সেশনে ছিলাম রিনিউয়েবল এনার্জি নিয়ে। সো সেখানে আমাদের মোটামুটি বাংলাদেশের আমাদের এখন বর্তমান কারেন্ট ইন্টারিম গভর্নমেন্ট এবং যত পলিসি মেকাররা ছিল, ইভেন ফরেন ইনভেস্টর্স, ইউরোপিয়ান ইউনিয়ন,
ওই সেশনটা পুরোটাই স্পন্সর করছেন। এবং ইউরো চেম্বার্স নাম বাংলাদেশের একটা প্রতিষ্ঠান আছে, আপনারা হয়তো জেনে থাকবেন। তো ইউরো এবং বাংলাদেশের যে ইয়াগুলা বিজনেস হাব এজ এ ইউরো চেম্বার্স, ওরাও ছিল, ওনারা ছিলেন। সো আমি ওই ফুল ডেতে ওনাদের সাথে ছিলাম, আমাদের না মানে পসিবিলিটি গুলা নিয়ে আর কি, প্রসপেক্টস গুলা। আমি আহ, জাকারিয়া ভাই যে পয়েন্টগুলো করছে এগুলা নিয়ে আসলে ডিসএগ্রি করার মতো বা ডিক্লাইন করার মতো কোনো কিছু নাই। সো আমরা আসলে যদি বলেন আমাদের রেডিনেস দিয়ে যদি বলেন, আমরা অনেক অনেক পিছিয়ে আছি, নাম্বার ওয়ান, এটা এগ্রি করতে হবে। এবং এখান থেকে যদি বলেন এটা এগ্রি করে এটাকে কিভাবে ফার্দার মডিফাই বা এটাকে ইমপ্রুভমেন্ট করা যায়, সেই জায়গাগুলোতে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট আমরা হয় অনেকেই কাজ করতেছেন। এবং অলরেডি আপনারা জানেন ডিপি ওয়ার্ল্ড অথবা মায়াক্স এবং আরো কয়েকটা প্রতিষ্ঠানের সাথে অলরেডি পতেঙ্গাতে আপনারা জানেন আরএসটিজি নামে সৌদি একটা প্রতিষ্ঠান একটা কন্টেনার, পতেঙ্গা কন্টেনার টার্মিনাল নামে একটা টার্মিনাল করে ফেলছে অলরেডি। সো কিছু ইমপ্রুভমেন্ট চেঞ্জেস আসতেছে, যার কারণে আমরা আমরা সবাই জানি, যদি এই যে আরএমজি সেক্টর নিয়ে যে আপনার যে কোয়েশ্চেন ছিল ওইটার সাথে যদি রিলেট করে বলতে হয়, বাংলাদেশের বিগেস্ট কম্পিটিটর হচ্ছে আরএমজি সেক্টরে ভিয়েতনাম। সো ভিয়েতনামে একটা পোর্টের যেখানে টার্ন অ্যারাউন্ড টাইম বা ডুয়েলিং টাইম বলা হয় এটা 1.5 ডেজ, সেখানে বাংলাদেশে এটা 3.8 ডেজ। সো ইটস এ হিউজ ডিফারেন্স। এবং অন্যান্য যে কানেক্টিভিটি, যেটা ভাই যেটা বললো রাইটলি, আমাদের কিন্তু ডিপ সি অ্যাক্সেস নাই, যার কারণে আমরা কিন্তু আমাদের কিন্তু শ্রীলঙ্কা অথবা মালয়েশিয়া অথবা সিঙ্গাপুর ডিপ সি অ্যাক্সেস করতে হয়। সো বড় বড় জাহাজগুলো আসতে পারে না। সো মাতার বাড়িতে বর্তমান জাপানের সাথে আমাদের যে সি ডিপ সি পোর্ট নিয়ে যেটা কাজ করতেছে গভর্নমেন্ট, এটা যত তাড়াতাড়ি মনে হয় অপারেশনে যদি যায়, অফকোর্স এখানে অনেক ইমপ্রুভমেন্টের সুযোগ আছে। এইটা যদি হয়ে যায় বাংলাদেশের মানে সিগনিফিকেন্ট একটা চেঞ্জেস আসবে। এছাড়াও অন্যান্য যে পোর্টস বাংলাদেশের ইভেন যেটা আছে বর্তমান যেটা আছে হোয়াট এভার উই হ্যাভ, এইটার যে ইফিসিয়েন্সি কেমনে বাড়ানো যায় সেটা নিয়ে গভর্নমেন্ট হয়তো কাজ করতেছেন পলিসি লেভেলে। সো এই চেঞ্জেস গুলো আসলে আমার মনে হয় পজিটিভ কিছু আসবেন। এবং আরেকটা গুড থিং আমি প্রসপেক্টটা যেটা আমি আমি যদি বলতে চাই, বাংলাদেশের এই কারেন্ট যে গ্লোবাল যে ট্যারিফ ওয়ার বা কোল্ড ওয়ার যেটা চলতেছে ট্যারিফ নিয়ে, আহ, সেইখানে বাংলা অনেকে আপনারা জানেন হয়তো ডিরেক্টলি ইউএস চায়নার উপর অনেক বেশি ট্যাক্স ইম্পোজ করতেছে, করবে। সো এই কারণে অনেক দেশেই একটা সিগনিফিক্যান্ট পোর্শন ওদের যে সোর্সটা ডাইভার্সিফাই করতে হবে, অন্য কান্ট্রিতে যেতে হবে। সো বাংলাদেশ যদি বলেন কেন বাংলাদেশ, বাংলাদেশের ইউথ, বাংলাদেশের পিপল, বাংলাদেশের অফকোর্স বাংলাদেশের যদি বলেন ন্যাচারাল রিসোর্সেস আছে, অনেক রিসোর্সেস আছে। বিশেষ করে যদি বলেন আরএমজি সেক্টরের জন্য অনেকে হয়তো এটা আমরা ওভাবে বলা হয় না বা জানে হয়তো, মানে কম একাডেমিক্যালি কম ডিসকাস করা হয়। এটা হচ্ছে পানি বড় একটা সিগনিফিক্যান্ট একটা, ওয়াটার হচ্ছে বড় একটা রিসোর্স ডেনিমের জন্য বলেন, ওভেনের জন্য, নিট ইন্ডাস্ট্রির জন্য। সো যে ব্যাক টু যে ভার্টিক্যালি আরএমজির জন্য যে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন লাগে সেখানে কিন্তু ওয়াটার হচ্ছে বড় একটা রিসোর্স। সো আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন পর্যন্ত সোফার আমরা কিন্তু ডিপ টিউবওয়েল করলে কিন্তু পানি উঠে উঠে আসে। সো সেই জন্য আমরা ইজিলি কিন্তু ওই পানির অ্যাক্সেস করতে পারি, এবং সেই জন্য আমাদের অপারেশন কস্টটা, অপারেটিং কস্টটা অনেক কম রেদার দেন যদি আমাদের পাশের দেশ বলি ইন্ডিয়া বা ইভেন চায়নার তুলনায় আমাদের ওটার ওয়াটার অ্যাক্সেসটা অনেক ইজি। সো সেইটার জন্য আমাদের একটা অ্যাডভান্টেজ আছে এই ইন্ডাস্ট্রিতে। এবং আমাদের লেবার টা রেটটা অনেক মানে ফেভারেবল অন্যান্য দেশের তুলনায়। যদি বলি লেবার লটা, মানে লেবার ল বা ইম্পোজমেন্টটা, ল যেটা আছে সেটা ইম্পোজটা বাংলাদেশে এত বেশি মানে অ্যাপ্লিকেশনটা এত বেশি নাই, রিএনফোর্সমেন্টটা। সো অনেকেই এটা ফাঁকি ঝুঁকি দিয়ে মিস ইউজ করে, লেবারকে খাটায়, আমরা সবাই জানি এটা ইন্ডাস্ট্রিতে। সো এই গ্যাপগুলা যদি আমরা মানে মানে স্ট্রেনদেন করি, এবং যে অপরচুনিটি আছে যে চায়না থেকে ট্যারিফ ওয়ারের কারণে যে সমস্ত জিনিস চলে যাবে, সেক্ষেত্রে যদি আরএমজি সেক্টরের জন্য যদি পার্টিকুলারলি আমি হোপফুল আরএমজি সেক্টর বাংলাদেশে আরো অনেকদিন ডমিনেট করবে। অফকোর্স আমাদের সাথে সাথে অন্যান্য ইন্ডাস্ট্রিগুলোকে সাথে সাথে ইয়ে রাখতে হবে, মানে আমাদের এক্সপোর্টটা অনেক বেশি ডাইভার্সিফাই করতে হবে। আর আমাদের যেটা বললেন আমাদের ইম্পোর্ট ডিপেন্ডেন্সি হঠাৎ করে আসলে কেটে ফেলা সম্ভব না। আমরা এই যে মোটামুটি আমরা বলা যায় কোনো ন্যাচারাল রিসোর্সে নেই, অ্যাকসেপ্ট কিছুটা গ্যাস ছিল, গ্যাসের সেই রিজার্ভটাও এখন আস্তে আস্তে ফুরাই আসতেছে। আমরা এখন যদি ভাই যেটা বললো, আমরা ইভেন আমাদের দেশের যে কান্ট্রি চালাতে গেলে যে পাওয়ার লাগে সেই পাওয়ারটা পুরোটাই অলমোস্ট ইম্পোর্ট করা। এটা এলএনজি দিয়ে আনেন, এলপিজি আনতেছি আমরা, অন্যান্য যে পেট্রোলিয়াম প্রোডাক্টগুলো নিয়ে আসতেছি, ইভেন ডিজেল। সো আমাদের অবশ্যই প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে, গোজ আপ।
সো এইটা ঠিক বাংলাদেশে এখন পর্যন্ত বাংলাদেশের এই যে আপনার যখন কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে যাবে, আপনার লিড টাইম বেড়ে যাবে, যেটা আপনার ওই যে হুতি অ্যাটাকের জন্য রেড সির জন্য যে ঝামেলাটা হচ্ছে, এখন আরএমজি গুলো অনেক অর্ডার লুজ করতেছে বিকজ অফ দা প্রায় 15 থেকে 18 দিন লিড টাইম বেড়ে যাচ্ছে রাদার দেন ভিয়েতনাম। আমাদের ইনফ্রাস্ট্রাকচার ইনএফিসিয়েন্সি তো আছেই। সো গিভেন দ্যাট এটা এগুলো সবগুলোই চ্যালেঞ্জ, বাট পাশাপাশি আমার মনে হয় আমাদের কিছু অপরচুনিটিও আছে, যেগুলো আমি একটু আগে যে হাইলাইট করলাম। সো এগুলোর ভিতর দিয়ে আসলে আমাদের যেতে হবে অবশ্যই। বাংলা গ্লোবালি এখন প্রত্যেকটা কোম্পানি যে রিসেন্টলি যে আমি একটা রিপোর্ট দেখলাম, সম্ভবত এটা ম্যাকেন্সির, যে গ্লোবাল যে কোম্পানিগুলো আছে, বড় বড় কোম্পানি, প্রত্যেকেরই প্রফিট এখন ইরোশন হচ্ছে, প্রফিট মার্জিন কমে যাচ্ছে। সো বিজনেস কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে যাচ্ছে, এবং লজিস্টিক্যাল কস্টটা যেটা যেটা সাপ্লাই চেনের বড় একটা বড় পার্টে, এই কস্টে হচ্ছে লজিস্টিক্যাল কস্ট। সেটা ইয়ার অন ইয়ার যদি কম্পারিজন করেন, ওয়ার্ল্ড ব্যাংকের একটা ডাটা দেখলাম, অলমোস্ট 20% লজিস্টিক্যাল কস্ট বেড়ে গেছে গত কয়েক বছরে। সো এটা এটা হচ্ছে একটা সিগনিফিকেন্ট একটা কস্ট বেড়ে যাচ্ছে। যেহেতু আপনার টোটাল কস্ট যখন বেড়ে যাবে, অফকোর্স আপনার এটা ডিরেক্টলি প্রফেশনালি আপনি হয়তো ডিরেক্টলি কনজিউমার থেকে সব টাকাটা চাইতেও পারবেন না, নিতেও পারবেন না, বিকজ আপনাকে সাস্টেইনেবল বিজনেস করতে হলে হয়তো কিছু অংশ আপনাকেই প্রফিট থেকে ছেড়ে দিতে হচ্ছে। সো এটা কোয়াইট চ্যালেঞ্জিং টাইম যাচ্ছে আমাদের জন্য, আমাদের ইন্ডাস্ট্রির জন্য। আমরা এই জায়গাগুলোতে যদি ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারি, আশা করি ইন্টারিম গভর্নমেন্ট যে পলিসি লেভেলে কাজগুলো করতেছে, যে সংস্কারগুলো করতেছে পোর্টে এবং অন্যান্য পলিসি লেভেলে, হয়তো এনবিআর এর কিছু সংস্কার হচ্ছে, আপনারা জানেন। আজকে হয়তো বাজেট যেহেতু দিচ্ছে, এখানেও দেখলাম কিছু কিছু জিনিস, ট্যাক্স ইমপ্রুভমেন্ট, ব্যাট ইমপ্রুভমেন্ট অনেক জায়গায় করা হয়েছে। সো এই জায়গাগুলোতে যদি অবশ্যই কস্ট অফ ডুইং বিজনেস আবারও বাড়বে এগুলোর ফলে, বাট সাথে সাথে আমি বলবো আমাদের বিজনেসম্যানরাও হয়তো এখানে যদি অন্যান্য যে সুবিধাগুলো, যদি টার্ন অ্যারাউন্ড টাইম কমে, পোর্টের এফিসিয়েন্সি বাড়ে, হয় এটার বেনিফিটটাও পাবে। আমাদের এখানে অনেক বেশি এফডি আমরা ড্র করতে পারবো। আহ, বিশেষ করে ইউরোপ এবং আমেরিকান যে দেশগুলা, চায়না ছাড়া অন্য একটা দেশকে সোর্সিং করার জন্য যেভাবে খুঁজতেছে, সেখানে বাংলাদেশ একটা হিউজ পটেনশিয়াল, পাশাপাশি ভিয়েতনাম, ইন্ডিয়ার পাশাপাশি আর কি। খালেদ ভাই। থ্যাংক ইউ শরীফ ভাই। আহ, আহ, আপনি খুব ডিটেইল ভাবে এই বিষয়টা বলেছেন। বেসিক্যালি দ্য ইম্প্যাক্ট ইউ আর টকিং অ্যাবাউট, দ্য ইম্প্যাক্ট অন আর ইকোনমি। বাংলাদেশ যেহেতু ছোট কান্ট্রি উইথ হিউজ পপুলেশনস এবং ইম্পোর্ট বেসড, সো আমাদের আসলে অনেক কিছুর সাথেই অ্যাডজাস্টমেন্ট করতে হয়। আপনাদের কস্ট অপটিমাইজ করতে হয়, আবার ইনফ্লেশন বেড়ে গেলে সেখানেও সমস্যা আছে, পারচেজিং পাওয়ার কমে গেলে দ্য লাইফস্টাইল ইম্প্যাক্ট আছে আমাদের। উই আর নট স্টিল ডেভেলপিং কান্ট্রি, আমরা এলডিসি থেকে এখনো বের হই নাই, সো আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে। বাট দেয়ার আর অলসো সিলভার লাইনিং, আই মিন দেয়ার আর ডেফিনেটলি সাম রিকভারি অপশনস। So this section of this program we will highlight the recovery. I mean recovery গুলো কি, অনেকগুলো চ্যালেঞ্জ তো ডেফিনেটলি আছেই, বাট চ্যালেঞ্জগুলোর সাথে সাথে চ্যালেঞ্জ মানে হচ্ছে, বা চ্যালেঞ্জের আদার ওয়ে অ্যারাউন্ড হচ্ছে আসলে অপরচুনিটি, অ্যান্ড ডেফিনেটলি রিকভারি অপরচুনিটি। সো আপনার মতে ভাইয়া, হোয়াট আর দ্য রিকভারি অপশনস ইউ ফিল ইন লোকাল সাপ্লাই চেইন ডোমেইন অ্যান্ড অফ কোর্স গ্লোবাল সাপ্লাই চেইন এরিয়া? খালেদ ভাই, কোয়েশ্চেনটা কি জি। আরেকবার একটু রিপিট করবেন? আহ, আমি প্রশ্নটা আগে জাকিরিয়া জালাল ভাইয়ের কাছ থেকে নিয়ে নিই উত্তরটা, তারপর আপনার কাছে আচ্ছা, আসতেছি। ঠিক আছে, ঠিক আছে। জি, জাকিরিয়া জালাল ভাই, যেটা বলতে চাচ্ছিলাম, হোয়াট আর দ্য রিকভারি অপশনস ইউ ফিল should be in local supply chain and then the global supply chain? Thank you. Very important question actually, where you are actually trying to solve the problem, the biggest puzzle of the things. এই পাজল সলভ করাটা আসলে অনেক বড় চ্যালেঞ্জ। ইট ইজ নট আ ভেরি সিম্পল টাস্ক যে আপনি একটা ছোট্ট একটা জিনিস সুইচ করে দিবেন, এটা হয়ে যাবে। সামগ্রিক পরিবর্তনটা দরকার। এই সাপ্লাই চেইন চ্যালেঞ্জটাকে এই করার জন্য আপনার যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে মোটা দাগে বিগ বিগ শিফট অফ চেঞ্জ লাগবে, নাইলে হবে না। আপনি ফাইন্যান্সিয়াল সেক্টর ঠিক করতে যাবেন, কমার্শিয়াল সেক্টর হবে না, হবে না, ইকোনমিক্স হবে না, ইন্ডাস্ট্রি হবে না। সো ইউ হ্যাভ টু মেক লাইক, এটা একটা কাঁথা শিলানোর মতো মনে হবে ঘটনাটা। কাঁথা শিলানোর সময় যদি আপনি শিলান, সেলাই করার সময় আপনি দেখবেন যে এক জায়গা থেকে যদি করেন, আরেকটা জায়গায় যদি সেলাই না হয়, কাঁথাটা ছিঁড়ে যায়। সো এটা একটা বুননটা এরকম হতে হবে যে আপনার সমস্ত জায়গায় একই রকম ভাবে ইম্প্যাক্টফুল হতে হবে, হুইচ ইজ অ্যাকচুয়ালি এ বিগ আস্ক।
which is actually very big আছে। সো এইখানে একটা সামগ্রিকভাবে সবাইকে একসাথে কাজ করতে হবে, শুরুটা করতে হবে। শুরুটা যদি করতে না পারেন, তো এটার প্রবলেমটা যেটা হবে গ্লোবালি, যেটা শফিক ভাই বললেন যে আমরা যে সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্ট অন আরএনজি, আমাদের কম্পিটিটর ভিয়েতনাম বা কম্বোডিয়া যারাই হোক না কেন, বা অন্যান্য যে চ্যালেঞ্জগুলো আছে, তারা কিন্তু বসে থাকবে না। ইভেন চায়না ফার্স্ট হয়ে আছে, চায়নাও বসে থাকবে না যে না আমার সেকেন্ডের 6% শেয়ার কেন আমি নিব না, তারাও আমার শেয়ার নেওয়ার জন্য বসে থাকতে পারে। সো এইটাতে আসলে রিল্যাক্সেশনের কোনো জায়গা নাই। আপনি যখন রিল্যাক্সেশন করতে যাবেন, আপনি যখন বলবেন যে না ওয়েট, আই এম দ্য হিয়ার, আই হ্যাভ লট অফ থিংস, আই হ্যাভ ওয়াচার্স, আই হ্যাভ ম্যান পাওয়ার, আই উইল ডু দ্য থিংস, নো, you will lose the whole things. All on a sudden you will find yourself in the grave of the situation. So এইখানে আমাদের এখনই তৎপর হইতে হবে কাজ করার জন্য। কি কি করণীয়? ফার্স্ট অ্যান্ড দ্য ফরমোস্ট থিংস হচ্ছে দ্য প্রপার স্ট্র্যাটেজি and the proper directional goal, যেটা আমাদের নাই। Unfortunately, we are in a 54 years of independence. We even don't know what is our strength, what is our weakness. সারা বছর বিজনেস গ্রাজুয়েটরা পড়াশোনা করতেছে, শর্ট অ্যানালাইসিস করতেছে, কোম্পানি ওয়াইজ করতেছে, but I'm afraid any one of us ever done the sort of Bangladesh. আসলে বাংলাদেশের স্ট্রেংথ কি? What is the biggest strength of Bangladesh? What is the biggest weakness of Bangladesh? What is the opportunities we are actually growing into, and what are the threats? We all know, but we must have been someone who has done the sort of Bangladesh strategical level. ওই সর্ট করার পরে আপনি আপনার স্ট্রেংথ গুলাকে, উইকনেস গুলাকে যখন আপনি কাজ করবেন, স্ট্রেংথ গুলা নিয়ে আপনি যখন বলার চেষ্টা করবেন যে ইয়েস আওয়ার বিগেস্ট স্ট্রেংথ ইজ আওয়ার পপুলেশন, দেন ডু সামথিং so that your population becomes your biggest asset. When you find that your biggest weakness is in that you don't have drafts in the river or deep sea, বড় শিপ আনতে পারতেছে না, let's do the biggest of the things. মাতাবাড়ির প্রজেক্ট should have come in 20 years earlier in Bangladesh. কারণ আমরা তো জানি স্বাধীনতোত্তর বাংলাদেশে তো আমরা জানি যে আমরা জীবনে কোনোদিন জাহাজ জানতে পারবো না, চট্টগ্রাম পোর্টে জাহাজ জানতে পারবো না। আমি চট্টগ্রাম পোর্টে জাহাজ জানতে পারবো না, তাহলে আমরা একটা বড় জাহাজ যেখানে আনতে পারবো সেই জায়গাটা, এটা তো আজকে 54 বছর এখনো মাতাবাড়ি is not in place. So I'm saying that because we didn't actually know that it is going to be one of the biggest weakness. আমাদের অপরচুনিটিস যদি আপনি বলেন, সবাই অনেক পজিটিভলি বলার চেষ্টা করছে, পানির কথা বলতেছেন বা লোকজনের কথা আমরা বলি সবচেয়ে, আমার কাছে মনে হয় আমাদের কাছে সবচেয়ে বড় অপরচুনিটি হচ্ছে উই আর এ কারেজিয়াস নেশন। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় অপরচুনিটিস। উই আর দ্য পিপল, উই ক্যান ইউনাইট ইন এনি টাইমস ইন এনি মোমেন্ট অফ দ্য সভারেনিটি। উই হ্যাভ সিন দিস থিংস সিন্স 1945 to 50 to 69, 71, anytime 91, 2024. We have seen we can do work together, but this is the biggest, and believe me, geopolitically, whoever look into Bangladesh and whoever done the sort outside from the Bangladesh, they see Bangladesh as the biggest potential threat for this particular reason, that we are the biggest united nation. We can be united for our own resources. One of the biggest resource of us, we jump to our people to help themselves. আজকে যদি আপনি দেখবেন যে রাস্তায় কোনো একটা শুনলো, অনেক লোক যায় তাকে উঠাইতেছে। বিদেশে যান আপনি, টাচও করবেন, আপনাকে দৌড়বেও না, বলবে 911 কল দাও, 911 কল দাও, লোক আসুক, অ্যাম্বুলেন্স আসুক, তোমাকে উঠাবে। আমি চলে যাই, ড্রাইভ করে চলে যাই, I have different authority, but here people are we are very helpful to each other. এইটা কিন্তু এইটাই আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথ। এই স্ট্রেংথটা এখন এই স্ট্রেংথটাতে কিভাবে কমার্শিয়ালাইজেশন করা যায় সেটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। এই যে আমরা একত্রে কাজ করতে পারি, তো কখন আমাদের একত্র বা ইউনিটিটা ভেঙে যায়, সেই জায়গাগুলোকে কিভাবে কাজ করা যায়, ওই ইম্প্যাক্ট গুলো যখন আমরা কাজ করতে পারবো, এইটার ইম্প্যাক্ট আইসা, এই পুরা সোশ্যাল ইম্প্যাক্ট আইসা আপনার বিজনেসের সাপ্লাই চেনে বলেন, এক্সপোর্ট বলেন, প্রোডাকশন বলেন, ডিস্ট্রিবিউশন বলেন, সব জায়গায় এসে ইম্প্যাক্ট করবে। মোটা দাগে আমরা আসলে ওই জায়গাগুলোতে কাজ করতে হবে। সো স্ট্র্যাটেজিক্যাল লেভেলে উই হ্যাভ টু ফাইন্ড আওয়ার স্ট্রেংথ ইন আওয়ার সাপ্লাই চেইন, নট অনলি বাট অলসো দ্য কান্ট্রি লেভেল স্ট্রেংথ গুলো কোথায়। আমার সবচেয়ে বড় স্ট্রেংথ আমি দেখি যে আমাদের পিপল আর হার্ড ওয়ার্কিং, উই ক্যান ডু দ্য হার্ড ওয়ার্ক। সো এই হার্ড ওয়ার্কিং পিপলটাকে কিভাবে অ্যাসেটে কনভার্ট করা যায়, এই ম্যান পাওয়ার, এই যে আজকে থাউজেন্ডস মিলিয়ন্স অফ ওয়ার্কফোর্স আছে যারা গার্মেন্টসের অনেক অনেক বেশি এক্সপার্ট হয়ে গেছে, এই এক্সপার্ট লোকগুলাকে দিয়ে আরো বেশি কিভাবে কাজ করা যেতে পারে সেটা নিয়ে আমরা কাজ করতে পারি। উই ক্যান ডেভেলপ। আমি দেখছি যে ধরেন আজ থেকে 10, 15, 20 বছরের মধ্যে, গত 20 বছরে অনেক বিদেশি কোম্পানির সিও একটা সময় বাংলাদেশে ছিল না।
এখন আপনি দেখেন বাংলাদেশে কয়টা বিদেশি কোম্পানি, সিও বিদেশি, the biggest companies are all now running by Bangladeshi. So now we are working on our manpower. Now we are working our set of skills. Now we are working on the things where we can develop the total surroundings. So এখানে আসলে বেসিক্যালি পিপল ডেভেলপমেন্ট করতে হবে, পলিসি ডেভেলপমেন্ট করতে হবে, স্ট্র্যাটেজিক্যাল ডিরেকশন ঠিক করতে হবে, and automatically these three will actually push you to cross the boundary, breaking the boundaries to build up the proper, smooth everything, and which will impact your business, your supply chain, your product, customer, everywhere. So I'm saying that I'm always trying to find out the different solutions of the problem, not even directly jump into the problem. If I say যে আমার এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইমপ্রুভমেন্ট করার জায়গা হচ্ছে ঢাকা চিটাগাং রাস্তা আটলেন করবো, ওকে ঢাকা চিটাগাং রাস্তা আটলেন করে দিলাম, কোনো সমস্যা নেই। আপনি যখন 2 লেনের রাস্তা ছিল ঢাকা চিটাগাং রাস্তা, তখন আমি চিটাগাংয়ে চাকরি করি, তখনও ঢাকা চিটাগাংয়ে আসতে 7 ঘন্টা লাগতো, এখন 4 লেনের রাস্তা এখনো 7 ঘন্টা লাগে। আপনি 6 লেন করবেন 7 ঘন্টা লাগবে, বিকজ ইউ ডোন্ট ফলো দ্য ট্রাফিক রুলস। রাস্তা 4 লেন করছেন, 2 লেন রেখেছেন, লোকাল বাস আর লোকজন এসে বাজার করছে। আপনি আশ্চর্য হবেন, is this 2025 সাল, we are sitting in the 2025। আপনি যদি সকালে মর্নিং এ ঢাকা থেকে চিটাগাং যান, মর্নিং 6টার বাসে উঠেন, 8:30টার সময় আপনি নিমসার নামক একটা জায়গাতে অবতীর্ণ হবেন, যেখানে আপনাকে কোনো কারণ ছাড়াই 40 মিনিট বসে থাকতে হবে, কারণ নিমসারের বাজারটা হয় হাইওয়ের উপরে। মানে হোয়াট এ রিডিকুলাস থিং ইট ইজ, মানে এটা কিভাবে সম্ভব? একটা হাইওয়ের উপরে একটা বাজার হয় সকাল 7টা থেকে 9টা, এবং ইট ইজ অ্যাপ্রুভ বাই, আমি জানি না লোকাল লেজিসলেশন কারা আছে, এটা লোকাল লেজিসলেশন। নিমসার বাজারে জামে পড়বেন না, আপনি কোনোদিন ঢাকা চিনায় যেতে পারবেন না। হাউ? আপনি কি পলিসি করবেন? আপনি কোথায় ডেভেলপমেন্ট করবেন? আপনি কোথায় পোর্ট বানাবেন? আপনি কোথায় কি করবেন? আপনি তো বেসিকই ঠিক নেই। আজ থেকে 10 বছর আগে 7 ঘন্টা লাগতো চিটাগাং আসতে, এখনো 7 ঘন্টা লাগে চিটাগাং আসতে। 4 লেনের রাস্তা আসতে আপনি আরেকটা প্রজেক্ট করবেন, আরো 10,000 কোটি টাকা বিনিয়োগ করবেন, কিন্তু আলটিমেটলি 7 ঘন্টায় লাগবে। সো ভেরি বেসিক থিংস, উই হ্যাভ টু ওয়ার্ক অন দ্য ভেরি বেসিক্স। আমার কাছে অনেক সময় অনেক কিছু জিজ্ঞেস করে যে হাউ টু সাকসেস ইন ক্যারিয়ার, হাউ টু সাকসেস, তখন বলি অতে আমরা যে ছোটবেলায় যে স্বরলিপি পড়ছি সেগুলো ভুলে গেছি। আমরা বেসিকের মতো না, আমরা খালি অনেক বড় বড় জিনিস করার চেষ্টা করি, দিন শেষে বেসিকগুলো হারায় যায় এবং আমরা অনেক বেশি। তো রিকভারি সিস্টেমের মধ্যে আমার সবচেয়ে বড় ইস্যুস থাকবে, মানে সবচেয়ে বড় ইস্যুস থাকবে, সেট এ গোল, সেট এ প্ল্যান, and start working with all together. That would be the solutions from me. Otherwise there is no way around. আমি কোন বিক্ষিপ্ত কোনো কিছু বলতে পারবো না। It will be very tough. Yeah, honestly speaking, I agree with you. I echo your voice. আপনি খুব rightly বলেছেন। For us, the kind of prospect we have, সেই অনুযায়ী আসলে potential we have, সেই অনুযায়ী আমরা আসলে কিছুই করতে পারছি না। It's true. হ্যাঁ, at the same time, there are some hope also. এবং আমাদের স্ট্রেংথ গুলো আমরা যদি আইডেন্টিফাই করতে পারি, as you correctly said, আমাদের population, আমাদের গর্ব করেই বলি, বাট টু হোয়াট এক্সটেন্ট উই আর অ্যাকচুয়ালি কনভার্টিং দিস টু দ্য স্ট্রেংথ, টু দ্য অ্যাসেট, সেটা নিয়ে সবারই প্রশ্ন আছে। বাট আমরা যদি চায়নাকে দেখি, আজ থেকে 40 বছর আগে তাদের পপুলেশন কিন্তু তাদের জন্য বার্ডেন ছিল, এবং নাও এভরিবডি ইজ টকিং অ্যাবাউট চায়নাস ডেভেলপমেন্ট মডেল। অনেকেই চেষ্টা করছে এটাকে অ্যাডাপ্ট করার। চায়না তো আসলে যে জায়গায় চলে গেছে, দে আর বেসিক্যালি মাচ মোর হেড দেন ইন নাম্বার অফ ইকোনমিজ, কোনো সন্দেহ নাই। আমি শফিক ভাইয়ের কাছে একটু আসতে চাই। রিকভারি অফ সেট করতে হবে স্ট্র্যাটেজি, সেই অ্যানালাইসিসের বেসিসে আমরা যদি জানি কোথায় আমরা স্ট্রং, আমরা সেটাকে ক্যাপিটালাইজ করা, ইউটিলাইজ করা, এবং খুব তাড়াতাড়ি এক্সিকিউশনে যাওয়া। আমরা এক্সিকিউশনে পুয়ার, উই অল নো, স্বীকার করতে দোষের কিছু নাই। শফিক ভাই, আপনার মতে হোয়াট ইউ থিঙ্ক? আপনি অবশ্য আগের সেকশনে বেশ কিছু পয়েন্ট বলেছেন রিকভারি নিয়ে। আপনি কাইন্ডলি কি আরো কিছু পয়েন্ট বলতে চান দ্যাট ইউ থিঙ্ক ইউ শুড শেয়ার উইথ অল দ্য অডিয়েন্সেস হু আর প্রেজেন্ট টুডে? হ্যাঁ, কামাল ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য রিমাইন্ডিং মি দ্য রিকভারি। আমি দুইটা পয়েন্ট এখানে বলতে চাই। রিকভারি আসলে আমরা দুইটা সেকশনে আমরা হয়তো কোয়েশ্চেন্স, একটা একটা হচ্ছে গিয়ে আমি পার্সপেক্টিভটা অ্যাড করতে, দুইটা পার্সপেক্টিভ, একটা হচ্ছে গ্লোবাল পার্সপেক্টিভ, একটা হচ্ছে লোকাল পার্সপেক্টিভ। ফার্স্টে যদি বলি, যেহেতু আমাদের সেশনটা হচ্ছে গ্লোবাল সাপ্লাই চেইন নিয়ে, সো গ্লোবাল রিকভারিটা যদি বলেন, আমি একটা এক্সাম্পল দিয়ে শুরু করতে চাই।
যেমন আপনারা হয়তো জানেন সবাই, ইউএস সবসময় তার যেমন অ্যাপল ব্র্যান্ড সবচেয়ে পপুলার ব্র্যান্ড, তাই না? অ্যাপল ফোন, আইফোন যেটা আমরা বলি, সেই আইফোনটা আগে 100% তৈরি করতো চায়নাতে, পুরোটাই। এটা ডিজাইনটা হতো ইউএসএ, আর আর&ডি হতো ইউএসএ তে। এর সমস্ত রকম র ম্যাটেরিয়ালস বা ইয়াতে চায়নাতে ওরা অ্যাসেম্বল করার জন্য একত্র করে ওয়্যার হাউজিং থেকে ওরা ওখানে ফিনিশ করে ওরা পুরো গ্লোবালি শিপমেন্টটা করে ওখান থেকে ম্যানেজ করে। সো এটা বেশ কিছুদিন যাবত যখন ইউএস এবং চায়নার উপর ডিপেন্ডেন্সি, যখন এটা বিশেষ করে কোভিড এর পরে ওরা যখন ফিল করলো এই সিঙ্গেল সোর্স থাকাটা যে রিস্কটা, ওরা তখন আস্তে আস্তে কি করছে, ওদের সোর্সিংটা ডাইভার্সিফাই করার চেষ্টা করছে। এবং এখানে একটা কনসেপ্ট, এটা এখনো পুরোপুরি 100% একটা কনসেপ্ট আসছে যেটা বলে নিয়ার শুরিং। তো নিয়ার শুরিং অথবা যেটা করে 70% এক জায়গায় করে 30% আরেক জায়গায় করে, এই কনসেপ্ট ওরা যখন গেল, তো এখানে আইফোনের ক্ষেত্রে ওরা যেটা করলো, ওরা এই স্ট্র্যাটেজির নাম দিছে চায়না প্লাস ওয়ান। মানে চীন থেকে তো করবোই, চীনকে ওরা বাদ দিবে না, বাট চায়না প্লাস ওয়ান আরেকজন দরকার। সো সেটা হচ্ছে ওরা ইন্ডিয়া এবং ভিয়েতনামকে চুজ করছে, এবং আপনারা জানেন আইফোন এখন ইন্ডিয়া এবং ভিয়েতনামে হচ্ছে। সো এই চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজির জন্য এটাকে বলা হয়, এটা একটা সিম্পল একটা সাপ্লাই চেইন কনসেপ্ট, এটা বলে ডাইভার্সিফিকেশন। আপনার সোর্সটা যত ডাইভার্সিফাই করবেন, আপনার রিস্কটা, কোলাটারাল ড্যামেজটা একসাথে হবে না। ধরেন একটা কান্ট্রিতে যদি ড্যামেজ হয়, একটা প্ল্যান্ট শাট হয়ে যায়, সোর্স বন্ধ হয়ে যায়, আপনি বাকিটাও সামহাও ম্যানেজ করে নিলেন অন্য জায়গা থেকে, কিছুটা হলেও আপনার রিস্কটা ডাইভার্সিফাই হলো, রিস্কটা কমে গেল, মিটিগেট করা যায়। এটা একটা 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 গ্লোবাল সলিউশন, এটা একটা বড় একটা ইয়া। আরেকটা যে রিকভারি বর্তমান যে চ্যালেঞ্জগুলোর ভিতর যাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে, আমরা জানেন আমরা এখন যে নিউ টেকনোলজিগুলা ডিরাইভ হচ্ছে, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সরা অ্যাপ্লিকেশনটা যেভাবে প্রত্যেকটা জায়গায় বাড়তেছে। তারপরে আমি পার্টিকুলারলি ওয়ালমার্টের একটা এক্সাম্পল দিব। ওয়ালমার্ট ওদের টোটাল ফোরকাস্টিং মেকানিজমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে অ্যাডপ্ট করার পরে ওদের ইনভেন্টরি 30% কমায় ফেলছে। এটা একটা হিউজ একটা ইমপ্রুভমেন্ট। আপনি চিন্তা করেন ওয়ালমার্টের মতো একটা চেইন, যেটা মানে পুরা ইউএসএ তে মানে পুরা পুরা ইউএস ইজ মোর দেন, মানে বাংলাদেশের মতো মনে হয় যদি বলতে হয় অ্যারাউন্ড 50টা দেশের সমান, বাংলাদেশের 50 টাইমস মোর দেন 50। আমি এক্স্যাক্টলি যদি ফিগারটা বলতে পারবো না, আমি জিওগ্রাফিতে এত বেশি ভালো না, বাট এই আসলেই বাংলাদেশ অনেক বড়, তাই না? সো এই ওয়ালমার্ট শুধুমাত্র ফোরকাস্টিং এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি অ্যাডাপ্ট করার পরে ও ও টোটাল সাপ্লাই চেনের 30% ইনভেন্টরি কমানো, এটা একটা হিউজ একটা অ্যাটেম্পস, এটা একটা ইমপ্রুভমেন্ট। সো এই জায়গাতে আমি বলবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই ছাড়াও পোর্ট গুলাতে, আপনি জানেন রটারডেম পোর্ট হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি হাইলি এফিশিয়েন্ট পোর্ট। এছাড়া আরো অনেক পোর্ট আছে, ইভেন লস এই ক্যালিফোর্নিয়া, ওই পোর্টগুলো অনেক পিছিয়ে আছে দেন রটারড্যাম থেকে। রটারড্যাম এরা কিন্তু অলরেডি, আপনি জানবেন, ওরা মুভমেন্ট করতেছে, কন্টেনার নিয়ে যাচ্ছে পুরোপুরি, মানে পুরোপুরি 24/7 উইদাউট পিপলস, মানে অটোনোমাস ভেহিকল টেকনোলজি ইউজ করে। সো ওদের এফিসিয়েন্সি এখন কোন লেভেলে গেছে, মানে এটা মানে আনথিঙ্কেবল, আনম্যাচেবল। মানে আপনি শুধু ইট ইজ উই ক্যান, এই 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 কথাগুলো আমরা থিওরিটিক্যালি বা প্র্যাকটিক্যালি যখন বলি, বা যখন ধরেন এমআইটির একটা কোর্স করানো হয়, বা আমরা যখন সাপ্লাই চেইন বিভিন্ন জায়গায় পড়াই, তখন ওদের ভিডিওগুলো দেখায়, ওদের এফিসিয়েন্সি দেখায়, এটা জাস্ট একটা বেঞ্চমার্কিং। মানে আমরা মনে করি মানে উই শুড টার্গেট দেম। তো জায়গাতে আমাদের আসলে মানে আছে, এই যে বর্তমান যে গ্লোবাল সাপ্লাই চেইনের সেই রিস্ক গুলো কমানো যায়। আরেকটা পয়েন্ট আমি হাইলাইট করতে চাই, যেটা হচ্ছে ইভেন বাংলাদেশেও দেখবেন, এই যে আমাদের এনার্জি, পার্টিকুলারলি আমরা সবাই জানি এটা, আমাদের যখন এলএনজি, এলপিজি, তারপরে বাইরে থেকে যে ডিজেল বা পেট্রোলিয়াম বেস যে প্রোডাক্টগুলো নিয়ে আসি, এটার উপর ডিপেন্ডেন্সি যখন বাড়তেছে, গভর্নমেন্ট, আপনারা হয়তো জেনে থাকবেন সবাই, গভর্নমেন্ট গত বছর কিন্তু সোলার প্যানেলের উপর ডিউটি 0% করে দিছে। তো ডিউটি 0% করে দেওয়া সোলার প্যানেল এখন যে কেউ আনতেছে, এবং এই গ্রিন সোর্সিংটা অনেক, মানে এই গ্রিন এনার্জি তৈরি করাটা, এটা কিন্তু অনেক বেড়ে গেছে। এবং মায়াক্সের একটা এক্সাম্পল আমি দিতে চাই। মায়াক্স লাইন তার বায়োফুয়েল শিপস তৈরি লঞ্চ করছে
যার কারণে আগে যেখানে কার্বন ইমিশন করতো সেটার 80% কার্বন ইমিশন কমে গেছে। সো এই সাপ্লাই চেইনে কিন্তু এই ধরনের কিন্তু নতুন নতুন ইনোভেশনস গুলা, নতুন নতুন চ্যালেঞ্জেস গুলা, যখনই চ্যালেঞ্জেস আসে সাপ্লাই চেইনে, তখনই সাপ্লাই চেইন কি করে, ইনোভেট করে। এটা আমরা কোভিডের সময় দেখলাম। ইভেন বাংলাদেশের এক্সাম্পল যদি দেখি, যে ধরেন অনলাইন এবং এই হোম ডেলিভারি জিনিসটা ঢাকা শহরে এর আগে আমরা পরিচিত থাকলেও এত জনপ্রিয় ছিল না, এত বেশি মানে ইফেক্টিভলি সবাই ইউজ করে নাই। লাইক চাল ডাল বলেন, অথবা ধরেন ফুড পান্ডা, এই তারপরে আরো আদার্স অনেক ছোটখাটো মেডিসিন সার্ভিস বলেন, অন্যান্য ইভেন অক্সিজেন, যারা মানে ক্রিটিক্যাল রোগীদের বাসায় যখন অক্সিজেন সার্ভিস ডেলিভারি দেওয়া হয়েছে কোভিডের সময় আমরা দেখছি। সো যখনই সাপ্লাই চেইনে একটা প্রবলেম আসে, এর থেকে কিন্তু সাপ্লাই চেইন সবসময় কি করে, এই এই মানে ট্রেন্ড সেট করে, তখনই দেখা যায় নতুন কিছু আবিষ্কার করে, নতুন কিছু ইনোভেট করে। তার মাধ্যমে এখন মানে সাপ্লাই চেইনের ইফিসিয়েন্সি বা বটলনেক যেগুলো থাকে সেগুলো রিকভার করার চেষ্টা করে। এবং গ্লোবালি দেখবেন এই জিনিসটা সবসময় এটা থাকে, কিন্তু ফিজিক্যাল যে কানেক্টিভিটি যেটা আমরা চাইলেও অ্যাভয়েড করতে পারবো না। যেমন আপনারা সবাই জানেন রিকভারি, যেমন আমি আর একটা এক্সাম্পল দিই, যেমন রাশিয়া ইউক্রেন ওয়ারে, রাশিয়া যখন জার্মানি যখন রাশিয়া থেকে গ্যাস কিনা বন্ধ করে দিছে, তো তাকে বাধ্য হয়ে অনেক বেশি দামে এলপিজি ইউএস থেকে এবং কাতার থেকে কিনতে হচ্ছে। সো তার কারণে তার হয়তো কস্ট প্রায় 18% 20% কস্ট বেড়ে গেছে, এবং তার টোটাল প্রোডাকশন 6 to 7% জার্মানির ইকোনমিতে কমে গেছে। বাট দে অলমোস্ট রিকভার। কস্ট বেড়ে গেলেও ওরা কিন্তু বসে নাই, যে মানে রাশিয়ার বিকল্প কিন্তু ওরা একটা গ্রাউন্ডে, যেহেতু ইউক্রেনকে সাপোর্ট করতেছিল জার্মান, সে একটা কজে তারা তারা রাশিয়া থেকে গ্যাস কিনা বন্ধ করে দিছে। তো বন্ধ করার পর ওরা কিন্তু ওদের এই যে ইন্ডাস্ট্রি কিন্তু সচল রাখছে। হ্যাঁ, টোটাল গ্রস প্রোডাক্টিভিটি হয়তো 6% কমে গেছে, 7% কমে গেছে, বাট ওর কস্ট গোজ আপ। এই বাট যে কিন্তু বিকল্প সাপ্লাই চেইন তৈরি করে রাখছে। ইভেন আপনি জেনে খুশি হবেন কামাল ভাই, আমি যে কোম্পানিতে আছি বর্তমানে ইসকোস গ্রুপ, আমরা ডিউরিং দ্য এই যে রাশিয়া ইউক্রেন ওয়ারের সময় আমরা সানফ্লাওয়ার অয়েল লঞ্চ করি বাংলাদেশে। সো এটা আমাদের জন্য হিউজ একটা চ্যালেঞ্জ ছিল। আমাকে এমন কয়েকজন জিজ্ঞেস করছে, ভাই আপনি ইউক্রেন থেকে এই গুডস আনলেন কেমনে, এটা তো যুদ্ধ হচ্ছে। আমি বললাম, ভাই অনেক কষ্ট করে আনছি, এটা অনেকগুলো পোর্ট হয়ে ঘুরে, কনস্টান্টিনা ঘুরে রোমানিয়া হয়ে আমার এখানে আসছে। ইভেন আমি পিএসআই করাইছি কনস্টান্টিনা রোমানিয়াতে, কারণ আমার ফার্স্ট টাইম ফ্লেক্সি ব্যাগে বাংলাদেশে এর আগে কেউ আনে নাই। আমি যখন লঞ্চ করি তখন আমরা আমাদের সাপ্লাই চেইনটা একটু ইনোভেটিভ ছিল, আমরা ফ্লেক্সি ব্যাগে সানফ্লাওয়ার নিয়ে আসি বাল্কে। বাংলাদেশে আমাদের আসলে একটা প্ল্যান্ট আছে যেখানে আমরা এটা বটলিং করি। সো এটা আমাদের জন্য একটা হিউজ চ্যালেঞ্জ ছিল, কারণ এইটা একটা বড় একটা মেজর একটা লিগেল একটা ক্লজ থাকে। এই আমাদের ভাইটামিন ডোজটা 15 থেকে 30 এমজি এর ভিতর হইতে হবে পার কেজিতে। সো এইটা মিট আপ করা, এবং আহ, এই ভিটামিনটা কিন্তু লেভেলটা আবার যখন দিয়ে ট্রানজিট টাইম এটা কিন্তু ফল করে। সো এটা আমাদের জন্য হিউজ একটা চ্যালেঞ্জ ছিল। সেই জন্য আমরা যেটা করছিলাম, আমার আমার এখনো মনে আছে, আমি একই সাথে 3টা কোম্পানিকে আমি এলসি দিই, এবং 2টা কোম্পানি ফেল করে আমার ভিটামিন ডোজ লেভেলটা মিট করতে। যার কারণে এটা পিএসআই সময় শর্ত ছিল, পিএসআই যদি মিট না করে আমি শিপমেন্ট নিব না, পরে আমরা এলসি ক্যান্সেল করি। শুধুমাত্র একটা কোম্পানি, ইউএস এর ওয়ান অফ দ্য বিগেস্ট সাপ্লায়ার, যারা এটা মেনটেন করতে পারছে ওদের একটা ইউক্রেন প্ল্যান থেকে, পরে আমি ওদের শিপমেন্টটা নিয়ে আসি। সো সাপ্লাই চেইনে এই ধরনের চ্যালেঞ্জগুলো সবসময় থাকে। সাপ্লাই চেইন বরাবরই এটা রিকভার করে। হ্যাঁ, সাময়িক হয়তো একটা ট্রানজিশন পিরিয়ড যখন যায় তখন এটা হিটটা সবাইকে নিতে হয়, ইন্ডাস্ট্রিকে নিতে হয়। আলটিমেটলি এর কিছুটা হিট আসলে কনজিউমারকে নিতে হয়। কনজিউমার হয়তো অনেক সময় দেখা যাচ্ছে, যেমন আইকিয়া, আপনি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট, আপনি জানেন আহ, এই হোম ফার্নিচার তৈরি করে ওয়ার্ল্ডে, বিশেষ করে ইউরোপ আমেরিকাতে সবাই চিনে আইকিয়ার নাম। বাংলাদেশ হয়তো এত জনপ্রিয় না। সো আইকিয়ার প্রায় মানে 200 কন্টেনারের চেয়ে বেশি কন্টেনার ওরা শিপ করতে পারে নাই, শুধুমাত্র রেড সিতে যে ঝামেলা হলো হুতির সময়, শুধু এটার জন্য, এই যে একটা ডিলের জন্য প্রায় ওরা 200 কন্টেনার শিপমেন্ট ডিলে করছে, শুধুমাত্র এই হুতির সময় যে অ্যাটাকটা হলো রেড সি দিয়ে, যেটা এখন ক্যাব দিয়ে বাধ্য হয়ে ঘুরে আসতে হয় তখন। সো রিকভারি সবসময় এটা থাকে। সবচেয়ে বড় রিকভারিটা হচ্ছে পলিসি লেভেলে অ্যালাইনমেন্ট। এই যেমন বাংলাদেশ গভর্নমেন্টের সোলার প্যানেলের যে এক্সাম্পলটা দিলাম, আমরা যখন এই ধরনের সময় হয়, যেমন বাংলাদেশে দেখে দেখে থাকবেন, যখন সুগারের দাম তো বাড়ে অথবা ইয়া হয়, বা সয়াবিন তেলের দাম বেড়ে যায়, তখন কিন্তু গভর্নমেন্ট দেখা যায় ইম্পোর্ট বা প্রোডাকশন ক্ষেত্রে অথবা বাজার
করার ক্ষেত্রে যে ব্যাটটা তুলে নেয় গভর্নমেন্ট। সো এই ধরনের পলিসি সাপোর্ট গভর্নমেন্ট দেয় সবসময়। সো আদারওয়াইজ কিন্তু এটা মানে একা এই ফাইটটা আসলে ইনফ্রাস্ট্রাকচার দিয়ে বা এফিসিয়েন্সি দিয়ে, ইভেন আর্টিফিশিয়াল টেকনোলজি দিয়ে এই সমস্ত চ্যালেঞ্জ সবসময় মিট আপ করা সম্ভব না। সো পলিসি লেভেলে এবং অবশ্যই যেটা বলছে মানুষের আমাদের আমাদের আসলে আহ, যে জাকারি বা যে কতটা রাইটলি পয়েন্ট আউট করছে, আমাদের অনেক ইনফ্রাস্ট্রাকচার আছে আসলে, অনেক রাস্তাঘাট দেখা যায়, বাট আসলে ফিজিক্যালি যদি বলি আমরা, এটা আমরা ইন্ডাস্ট্রিতে যেটা বলি মানে রেটেড একটা বলে, রেটেড ক্যাপাসিটি বলি, মেশিনের গায়ে লেখা থাকে, একটা হচ্ছে ইফেক্টিভ আসলে কত প্রোডাকশন করতে পারি সেটা হচ্ছে বড় কথা। সো রাস্তায় দেখা যায় বড় বড় আসলে 4 লাইন 6 লাইন 8 লাইন করলাম, বাট আসলে এফিসিয়েন্সি লেভেলে আমরা আসলে কি পাচ্ছি সেটা হচ্ছে বড় কথা। সো এই 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 জায়গাগুলোতে আমাদের মনে হয় অনেকটা জায়গা আছে যেখানে আমাদের ইমপ্রুভমেন্ট করার জায়গা আছে, স্কোপ আছে। সো এগুলো নিয়ে আমাদের মানে সামগ্রিকভাবে আমরা আমাদের যতগুলো স্টেক হোল্ডার আছে এখানে, গভর্নমেন্টকে আমি একাও বলবো না, আমাদের ইন্ডাস্ট্রি লেভেলে যদি বলেন, আমাদের সাপ্লাই চেইনে কিন্তু দেখা যাচ্ছে অনেকগুলা অ্যাসোসিয়েশন আছে, কিন্তু এইগুলা থেকে আসলে রাইটলি কিছু পলিসি লেভেলে জিনিসগুলো তুলে গভর্নমেন্টের সাথে বসে ওনাদেরই সাথে এই প্রাইভেট পাবলিক অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে নিয়ে সাথে নিয়ে কিভাবে একটা রুট ম্যাপ তৈরি করা যায় সামনে ফিউচারিস্টিক বাংলাদেশের জন্য, 20-30 ইয়ার্স ফরওয়ার্ডিং। আমার হয় এটা যদি করতে পারি আমরা, আমাদের সামনে ভালো সময় আসবে ইনশাল্লাহ বাংলাদেশের জন্য। বিকজ আমি একটা পয়েন্ট আমি এটা হয়তো লাস্টে বলতে চাইছিলাম, আমি এখানে মেনশন করতে চাই বাংলাদেশের যে জিও পলিটিক্যাল যে লোকেশন আমাদের জন্য। আমি যদি বলেন, আমি ডক্টর ইউনূসের স্যারের মতো করে বলতে হয়, আহ, আমাদের যে লোকেশন অ্যাডভান্টেজ এটা যদি আমরা না নিতে পারি, এটা হচ্ছে আসলে আমরা আসলে বলবো আমরা একটা স্টুপিড কান্ট্রি। কারণ আমাদের যে পয়েন্টটা, যে জায়গাতে আমাদের অ্যাক্সেস, বিশেষ করে ইন্ডিয়ান 7 সিস্টার কান্ট্রিকে বলেন, আসিয়ান কান্ট্রি বলেন, এই কান্ট্রিগুলোকে আমরা খুব সুন্দরভাবে আমরা কিন্তু টার্গেট করে আমাদের পলিসি এক্সপোর্টটাকে আরো ডাইভার্সিফাই করতে পারি। এবং এই অ্যাক্সেসিবিলিটি ইউজ করে আমরা যদি এটা রেন্টাল বলেন, অথবা যদি আমরা যেটা যেটা বলি এই যে ট্রানজিট বলেন, শব্দ যেভাবে দিবেন ইউজ করতে পারেন এখানে। তো এইটা দিয়ে যদি আমাদের অবশ্যই এক্সপার্টরা আছে যারা এগুলো নিয়ে কাজ করে গভর্নমেন্ট লেভেলে বা ইন্টারন্যাশনাল পলিসি লেভেলে, তারা হয়তো আরো ভালো বলতে পারবে এইগুলো যদি কাজ করে। আর আমার মনে হয় আমাদের বাংলাদেশের বিরাট একটা স্কোপ আছে ফিউচারে, যেটা আমরা এই পটেনশিয়াল গুলো যদি আমরা আনলক করতে পারি, আমাদের আসলেই আমাদের ফিউচারটা খুব খারাপ হবে না আশা করি ইনশাল্লাহ। রফিক ভাই, অনেক ধন্যবাদ। আপনি অনেকগুলো বিষয় একসাথে বললেন, এন্ড অল দিস আর ভেরি ইনসাইটফুল। আপনি সার্টেনলি আমাদের জিও পলিটিক্যাল জিওগ্রাফিক্যাল লোকেশনের কথা বলেছেন, সে অ্যাডভান্টেজটা নেওয়ার সুযোগ আছে। আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব বারবারই এই কথাটা বলেন, বিভিন্ন ফোরামে কনফারেন্সে বলেছেন। সেম টাইম আপনি রিকভারি অপশনস হিসেবে আমাদের স্ট্র্যাটেজিক বিষয়গুলো, মাল্টিলেটারাল যে এলাইগুলো আছে তাদের সাথে আমাদের কারেন্ট চিফ অ্যাডভাইজার আসিয়ান রিজিয়ন মেম্বারশিপের বিষয়টা কিন্তু উনি পারসু শেয়ারিং, ইনোভেটিভ আইডিয়া শেয়ারিং গুলা যদি অ্যাক্টিভ লেভেলে হয়, আর যেটা জাকারিয়া জালাল ভাই বলেছে, আমরা তো খুব কারেজিয়াস নেশন। সো ইফ উই হ্যাভ দ্য টেকনোলজিক্যাল সাপোর্ট অ্যান্ড অল আদার ইম্পর্টেন্ট সাপোর্ট, থাকার কারণে আমার মনে হয় এক্সপায়ার করা সম্ভব হবে সার্টেনলি। অন দ্যাট পয়েন্ট আমরা আছি, আহ, এবং ফিউচার পটেনশিয়াল নিয়ে আমরা কি কিছু কথা বলতে পারি কিনা। আমরা, আপনারা যারা এক্সপার্টস আছেন, কাজ করেন, প্রতি নানা রকম চ্যালেঞ্জ ফেস করতে হয়, যেটা জাকারিয়া জালাল ভাই বলেছে কারেক্টলি। এই লোকাল সাপ্লাই চেইন ফ্রম বাংলাদেশ কনটেক্সট টু দ্য গ্লোবাল সাপ্লাই চেইন, কি ধরনের changes আপনারা এক্সপেক্ট করছেন ইন টার্মস অফ টেকনোলজি, ইন টার্মস অফ পিপল, প্রশ্নটা সবার আগে জাকারিয়া জালাল ভাইয়ের কাছেই করতে যাচ্ছে। খালেদ ভাই, আমি আপনার কোশ্চেনটা
আহ, বুঝি নাই, কারণ আপনার কথা পুরো ভেঙে ভেঙে আসছে। আমি জানি না অন্যরা শুনতে পারছে কিনা, আপনার কথা পুরোটা ভেঙে ভেঙে আসছে এই সময়। সো ক্যান ইউ প্লিজ টাইপ দিস কোশ্চেন? আমি মনে হয় আপনার ও কোনো আচ্ছা, সরি নেটওয়ার্ক সরি, তাহলে নেটওয়ার্কের এখানে একটু পুরোটাই ঝামেলা আসছে। আপনার কথা আমি জানি না অন্যরা শুনছে কিনা, আমি কিন্তু শফিক ভাইয়ের কথা ক্লিয়ার শোনা যাচ্ছিল, কিন্তু আপনার কথা এটা একদমই ভেঙে আসছে। একটু রিপিট করো হ্যাঁ, কোশ্চেন। রিপিট করেন একটু। জি, কোশ্চেনটা রিপিট করেন। খালেদ ভাই, এখন আসলে আজকে শোনা যাচ্ছে? নেটওয়ার্কের করছি। অবস্থা আসলে খুব খারাপ মনে হচ্ছে। কি শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ, এবার বলেন খালেদ ভাই, বলেন। আপনার মনে হয় আপনি ভিডিওটা অফ করে কথা বলেন, আপনার এখানে নেটওয়ার্ক ব্যান্ডউইথের সমস্যা আমার যেটা মনে হচ্ছে। ভিডিও অফ করে আপনি কোশ্চেন করেন, সমস্যা নেই। ওকে, সরি আছি ফার্স্ট অফ অল। সো দেশের বাইরে আছি, আই এম মনিটরিং দিস সেশন। আই এম কামাল ভাই, আপনার কথা আসতেছে না কিন্তু। আপনি ভিডিওটা অফ করে মনে হয় কথা বলেন, সাউন্ডটা তাহলে বেটার আসবে। আপনার কথা আমি জানি না, জাকারি ভাই মনে হয় শুনতে পায় নাই। না না, জি। শোনা যায় নাই, কথা শোনা যায় নাই, খালেদ ভাই কথা শোনা যায় নাই। খালেদ ভাই, আচ্ছা, could নো you প্রবলেম। please if এখন you এখন can? শোনা যাচ্ছে? হ্যাঁ, খালেদ ভাই এখন শোনা হ্যাঁ, যাচ্ছে, এখন এখন শোনা শোনা যাচ্ছে যাচ্ছে। খালেদ জি ভাই। জি, এখন শোনা যাচ্ছে। জি, জাকির ভাই, একটু জাস্ট হ্যাভ পেশেন্স, আই এম কামিং ব্যাক, ডোন্ট ওয়ারি। ওই অসুবিধা নাই খালেদ ভাই, এটা টাইম, দিস ইজ দা, এটা একটা আমি চ্যালেঞ্জেস জাস্ট যেটা আমরা ডিসকাস করতেছিলাম ইন টার্মস অফ আওয়ার রেডিনেস এজ এ কান্ট্রি, অ্যাজ এ হোল। এটা কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের একটা অংশ। আমাদের এই যে স্টারলিং নিয়ে আসলো যদি গভর্নমেন্ট, হোপফুলি এটা একটা ভালো একটা সলিউশন দিবে যারা যারা খুব ভালো ইন্টারনেট সার্ভিস পেতে চাই। আচ্ছা জাকির ভাই, আমি প্রশ্ন করছি, এখন কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। ওকে পারফেক্ট, জাকির ভাই, যে পারফেক্ট, প্রশ্নটা পারফেক্ট। করেছিলাম সেটা হচ্ছে, আহ শফিক ভাই অনেকগুলো রিকভারি অপশনস নিয়ে কথা বলেছেন, অনেকগুলো পয়েন্ট এসছে। আমরা এখন যদি চিন্তা করি আজ থেকে 5 থেকে 10 বছর পরে, অথবা 2035 সালের মধ্যে, স্পিচ ইন বিডা সামিট, ইনভেস্টমেন্ট সামিট, উনি 2035 সালের মধ্যে, ওনার একটা স্বপ্ন আছে, আমাদের স্বপ্ন আছে, আমরা কিছু একটা চেঞ্জেস দেখতে চাই ইনভেস্টমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে, সেটার ইম্প্যাক্ট পয়েন্ট অফ ভিউ থেকে। সাপ্লাই চেইন এরিয়াতে আপনি কি কি চেঞ্জেস ইনভেস্ট করেন ইন দ্য নেক্সট 5 to সুইটেবল অর ফিল পারফেক্ট? এই আপনার কোশ্চেনটা এখনো অনেকই হয়ে আসছে, তারপরে বলি আমি বুঝতে পেরেছি আপনার কোশ্চেনটা। সেটা হচ্ছে যে আমাদের আসলে ই করার জায়গাটা কোথায়, ভালো করার জায়গাটা কোথায়। আমি যেটা আগে বলেছি আমার ইয়েতে, যে অ্যাজ এ নেশনস উই আর আ ভেরি হোপফুল নেশন, পজিটিভ নেশনস। এবং আমি যদি শফিক ভাইয়ের কথাগুলো ইকো করি, উনি কিন্তু পুরো কথা, উনি আজকে আমার আমার বিভিন্ন কথা আমি অথবা রিয়েলিস্টিক অনেক কথা বলেছি, চ্যালেঞ্জগুলোর বেশি কথা বলেছি। শফিক ভাই কিন্তু ভেরি পজিটিভ মানুষ মনে হলো ওনাকে, এবং উনি খুব পজিটিভলি অনেক কথা বলার চেষ্টা করছেন, যে অনেকভাবে অনেক কিছু করতে পারছেন বা পারবেন। কিন্তু সাপ্লাই চেনের ব্যাপারটা, যেটা একদম বক্তব্যের শুরুতে, আজকের অনুষ্ঠানের শুরুতেই কিন্তু আমি ওই কথাটা বলেছি, সাপ্লাই চেন ইজ সাচ এ সেনসিটিভ থিংস। এটা খুব ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে অনেক বড় ইম্প্যাক্ট করে। আমি দুইটা ঘটনা বলি। 2015 অগস্ট, চায়নার সবচেয়ে নর্থ চায়নার একটা পোর্ট নাম হচ্ছে তিয়ানজিয়ান, সেখানে একটা এক্সপ্লোশন হলো। সেই এক্সপ্লোশনের জন্য, সেই পোর্টটা হচ্ছে ওয়ার্ল্ডের 10th লার্জেস্ট পোর্ট। সেটার জন্য প্রায় ধরেন 10 দিন, প্রায় 7 মাস পোর্টটা কাজ করে। গ্লোবালি $6 বিলিয়ন নাই। আপনার পৃথিবীর সবচেয়ে বড় কন্টেনার হ্যান্ডলিং কোম্পানি মার্স লাইন, মার্স লাইনের একটা অফিসে সাইবার অ্যাটাক হলো 2017-এ। 7 দিন ওদের অফিস বন্ধ। সারা পৃথিবীতে মার্স লাইনের সকল কন্টেনার জট লেগে গেল। গ্লোবালি $10 বিলিয়ন নাই। সো এটা অনেক, এটার জন্য বড় কোনো কিছু করে আসলে কিছু করা যাবে না। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস রিকভারি বা ফিউচার প্ল্যানের জন্য যেটা দরকার, যেটা অ্যাজ এ নেশনস উই হ্যাভ দ্য
এটা নেশনস এর পরে মানুষ জাতির কিন্তু সবচেয়ে বড় একটা আছে আমাদের অ্যাডাপ্টেবিলিটি বলে একটা ব্যাপার আছে, মানুষ অনেক কিছু অ্যাডাপ্ট করে নেয় সময়ের সাথে সাথে। আর দেখা গেছে যে বাংলাদেশিরা বা আমরা আরো বেশি যারা দেখা গেছে রেজিলিয়েন্স একটা নেশনস। 1971-এ বা 1970-তে যে ঘূর্ণিঝড় হলো, 1991-এ যে ঘূর্ণিঝড় হলো, এই ঘূর্ণিঝড়গুলা সাইক্লোন আমাদের যারা ইয়ের দিকে থাকে ওই সাউথ ফেসিং একদম বিচের এলাকাতে দিকে, তারা কিন্তু প্রতিনিয়ত সাইক্লোন, বন্যা, ঝড় ঝঞ্ঝা এগুলোর মধ্যে বেঁচে থাকে। এই যে হাইলি অ্যাডাপ্টেবিলিটি we have to encase this sort of আমি বলবো যে এই ক্যারেক্টারিস্টিক্সটাকে আমাদের এনকেশ করতে হবে। এইটাকে কিভাবে, এই অ্যাডাপ্টেবিলিটিটাকে কিভাবে আমাদের চরিত্রের মাঝখানে এনে আমরা এটাকে স্ট্র্যাটেজিক্যালি নিতে পারি, সেই জিনিসগুলো চিন্তা করতে হবে। সো লাইক আমার সাপ্লাই চেইনের বড় চ্যালেঞ্জেস পোর্টটা করতে হবে, আমাদের রাস্তাঘাট ঠিক করতে হবে, আমাদের লজিস্টিক্স চ্যালেঞ্জ ঠিক করতে হবে, আমাদের নিজেদের। আপনি একটা জিনিস আমি বলি, বিং এ কেমিক্যাল ইঞ্জিনিয়ার, আই এম এ কেমিক্যাল ইঞ্জিনিয়ার, ওয়ান অফ দ্য বিগেস্ট সরোজ অফ মাইন্ড দ্যাট in this country we don't have any refinery. The refinery that we have, যেটা আমরা রিফাইনারি মানে কি, যে ক্রুড অয়েলকে রিফাইন করে তেল বানাবে, তেল আপনাদেরকে দিবে, যেটা পেট্রোল, অকটেন, ডিজেল যেগুলো বানায় আমাদেরকে দিবে। এই রিফাইনারিটা তৈরি হয়েছে পাকিস্তান আমলে, এবং ওই একই সময় যে সাপ্লায়ার এই রিফাইনারিটা দিছিল, সেই সাপ্লায়ার রিফাইনারি আটটা সেম প্রোডাক্ট দিছিল মেক্সিকোতে। সেই মেক্সিকোর রিফাইনারি বন্ধ হয়ে ওইটা একটা পার্ক, শিশু পার্ক, আর আমাদের ওই রিফাইনারি এখনো চলছে। মোটামুটি একটা গ্লোবাল যদি কোনো একটা মিউজিয়াম হতো, সেই মিউজিয়ামে চলতো। আলহামদুলিল্লাহ, আওয়ার ইঞ্জিনিয়ার্স আর ভেরি গুড, আওয়ার পিপল আর ওয়ার্কিং সো হার্ড, still that 55 years of refinery are producing at the rated capacity. It's all credit goes to our engineers. তারা কিন্তু এটা ম্যানেজ করতেছে। কিন্তু গ্লোবালি এই রিফাইনারি চলার কোনো কারণ নাই। 30,000 ব্যারেলের রিফাইনারি আর নাই পৃথিবীতে। তা আপনি 54 বছর হয়ে গেল, আপনি একটা সেকেন্ড রিফাইনারি করতে পারলেন না। আপনি যদি একটা সেকেন্ড রিফাইনারি করতে না পারি, আমি যদি 1,10,000, পাশের দেশ শ্রীলঙ্কা ছোট্ট একটা ইকোনমি, ওদের 1,10,000 ব্যারেলের রিফাইনারি আছে, ওয়ারেজ আমাদের রিফাইনারি হচ্ছে 30,000 ব্যারেলের। তো আমি যদি একটা 1,10,000 ব্যারেলের রিফাইনারি করতে পারি, আমার এই জায়গা থেকে যে পরিমাণ টাকা সেভিংস হবে, শুধুমাত্র 5 থেকে 10 বছর সেটা 2টা পদ্মা সেতু করা সম্ভব। ওই আমলের কথা বলছি। আমি সেইম পদ্মা সেতু দরকার, আমি বলতেছি না কোনটা, আমি বলতেছি যে আমাদের স্ট্র্যাটেজিক্যালি বুঝতে হবে যে আমি জানি না, হয়তোবা উই হ্যাভ লট অফ চ্যালেঞ্জেস সারাউন্ড, আমাদের অনেক প্রেশার আছে। উই ওয়ার নেশনস, আমাদের $200 $100 ছিল পার ক্যাপিটা ইনকাম, এখন সেটা $2,500 হয়েছে দেখে হয়তো আমি এত বড় বড় কথা বলতে পারতেছি। কিন্তু যখন হয়তো $100 $150 ছিল, তখন তো আমাদের বেসিক রাইট গুলাতে কাজ করতে যে আমাদের হিমশিম খাইতে হয়েছে, হয়তো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা নিয়ে কাজ করতে আমাদের অনেক বছর চলে গেছে। কিন্তু লুক ইনটু দা কম্পারেটিভলি একই সময়ে স্বাধীনতা প্রাপ্ত হওয়া কান্ট্রিগুলো যদি দেখি, 70s এর দিকে যেই সব দেশগুলা আমাদের কাছাকাছি, বা 70 80s এর দিকে যেই সব দেশগুলা ইন্ডিপেন্ডেন্স হয়েছে, সেলফ ইন্ডিপেন্ডেন্ট, তাদের পজিশনগুলো আপনি দেখেন যদি গ্লোবাল স্কেলে, ওয়্যার দে আর এন্ড ওয়্যার উই আর অ্যাকচুয়ালি। সো এখানে স্ট্র্যাটেজিক্যালি অনেক কিছু করার জায়গা আমাদের আছে, যেটা আমরা হয়তো বা নীতি নির্ধারণী পর্যায়ে পলিসি লেভেলে স্ট্র্যাটেজিক প্রপার স্ট্র্যাটেজি যদি আমরা দিতে পারি, প্রাইভেট ইনভেস্টমেন্ট, প্রাইভেট সেক্টরকে, মানে আপনি একটা কাজ করতে, আপনি আজকে একটা কথা বলি, আমি বলে গত কয়েকদিন আগে আপনি ফায়ার ডিপার্টমেন্টের লাইসেন্স করতে পারবেন। আমি গত কয়েকদিন আগে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, একটা লাইসেন্স, সেখানে লাইসেন্সিং ফি এর উপর এখন একটা চার্জ বসাইছে, শুনলাম যে 50 পয়সা করে পার স্কয়ার ফিটে চার্জ দিতে হবে। ভাই, আমি আসলাম লাইসেন্স দিতে, গভর্নমেন্ট উইল গিভ মি দ্য লাইসেন্স টু ডু দ্য বিজনেস, রাইট? আমি বিজনেস করব, তো আমি বিজনেস করব কারণ লাইসেন্স দিবেন, গভর্নমেন্ট দেখবেন যে হ্যাঁ ঠিক আছে, তোমার ইট ইজ এক্স পার পারফেক্ট, ঠিক আছে। সো ওয়াই আই হ্যাভ টু পে মানে 50 পয়সা পার স্কয়ার ফিট? let's say it's an insignificant, but if you invest like 1 acre land, 2 acre ল্যান্ডের উপর আপনি একটা ফায়ার সার্ভিসের লাইসেন্স দিতে যাবেন, আপনাকে 5 লাখ টাকা দিতে হবে কেন? আই হ্যাভ নো ক্লু। সো দ্যাটস হাউ আপনি একটা বিজনেস ইনভেস্টমেন্ট করতে যাবেন, আপনি এখন আপনাকে 25টা জায়গা থেকে 25 থেকে 30টা জায়গা, কোনো ক্ষেত্রে 50 থেকে 60টা জায়গার লাইসেন্স লাগবে। এত ব্যুরোক্রেটিক চ্যালেঞ্জেস, আমরা বলি ওয়ান স্টপ সলিউশনস, আমরা বলি সেটা, কিন্তু আসলে এই জিনিসগুলো যদি ঠিক না হয়, আপনি সাপ্লাই চ্যালেঞ্জের রিকভারি বা যে ফিউচার প্ল্যান যে করব, কি দিয়ে করব, কাকে দিয়ে করব, আমাদেরকে তো ওই জায়গাগুলোতে হাত দিতে হবে, ওই জায়গাগুলো নিয়ে কাজ করতে হবে, যে আপনি এই জায়গা
ওয়ান স্টপ সলিউশনস হবে, ইনভেস্টার্স উইল ইনভেস্ট। আজকে ইনভেস্টররা আসবে, 7 দিন 10 দিনের মাথায় ইনভেস্ট করা শুরু করবে, ফ্যাক্টরি কাজ শুরু হয়ে যাবে, ফ্যাক্টরি প্রোডাকশন হবে। There are a lot of challenges we have, but as and when I am also very positive, guys. I also try to be very positive, but রিয়েলিটি মাইনা পজিটিভ হইতে হবে। রিয়েলিটিটা যদি আমরা মেনে পজিটিভ না হই, তাহলে উই উইল টেক আ ভেরি রং ডিসিশনস, উই উইল টেক আ ভেরি গ্রসলি রং ডিসিশনস হুইচ উইল লেটার ইম্প্যাক্ট ভেরি ব্যাডলি। এখন যে আপনি সিদ্ধান্ত নেবেন তার চেয়েও খারাপ ভাবে আপনাকে ইম্প্যাক্ট করবে যদি আপনি রিয়েলিস্টিকের সাথে না থাকেন। সো আমাদের বেসিক গুলো নিয়ে আমি বারবার জোর দিই। আর এই সাপ্লাই চেনের কথা যদি বলি, সাপ্লাই চেন হচ্ছে ব্যাকবোন অফ আ নেশনস, নট অনলি কোম্পানি বাট অলসো নেশনস। এই সাপ্লাই চেনকে যদি আমরা স্ট্রিমলাইন, ইফিশিয়েন্ট এবং প্রপার করতে না পারি, তাহলে অনেক বড় চ্যালেঞ্জ আছে। ইনোভেশনস এর কথা বলছে শফিক ভাই, আই উইল অলসো সাপোর্ট দিস ইনোভেশনস, রেজিলিয়েন্স, affordability, adaptability, efficient process. These all are textbook case for me. Realistic case ইনোভেশন আনতে হইলে যে চ্যালেঞ্জগুলা আছে সেই চ্যালেঞ্জগুলোকে দূর করে দিতে হবে, তাহলেই না আমি ইনোভেশন করতে পারবো। আপনি যখন দেখছেন যে ঘরে ঘরে যাইতে পারবেন না, তখন মানে করোনার সময় বেরোতে পারবেন না, তখন কিন্তু ঠিকই ওই যে যেটা বলেন অ্যাডাপ্টেশন হয়ে গেছে। আমরা চালডাল.com বলেন বা এই করেন সেই করেন, অনলাইন কুরিয়ার সার্ভিস হয়ে গেছে, এইটা হয়েছে এটা হয়েছে। তো এই যে চ্যালেঞ্জ তখন তাকে সুযোগ দেওয়া হয়েছে। পলিসি লেভেলে প্রপার পলিসি, প্রপার স্ট্র্যাটেজি, প্রপার সাপোর্ট যদি থাকে, আমরা ই করতে পারি। গ্লোবাল সাপ্লাই চেনের সাথে বাংলাদেশের সাপ্লাই চেনের শুধুমাত্র সবচেয়ে বড় এটা হচ্ছে আমাদের মানে সিমিলারিটা হচ্ছে আমরা গ্লোবালি সাপ্লাই চেনের দ্বারা ইম্প্যাক্টেড হই, কিন্তু আমরা গ্লোবালকে কোনো ইম্প্যাক্ট করতে পারি না, কারণ আমরা গ্লোবালের তুলনায় পিনাটস। সো আমাদের কোনো ইম্প্যাক্ট, আমরা গ্লোবালি সাপ্লাই চেনের সাথে আসলে আমাদের কোনো কিছু আমরা করতে পারবো না। কিন্তু উই আর হাইলি ইম্প্যাক্টেড বাই দ্য গ্লোবাল চেঞ্জেস। গ্লোবাল যে কোনো চেঞ্জেস আমাদেরকে খুব মারাত্মকভাবে ইম্প্যাক্ট করে। অ্যাজ আই সেড যে আমরা আমাদের যে কোনো কিছু তৈরি বা যে কোনো কিছু প্রোডাকশনের ক্ষেত্রে আমাদের ডিপেন্ডেন্সি টু দ্য গ্লোবাল আছে। সো দ্যাটস দ্য হোল আইডিয়া অফ দ্য থিংস। আমার আসলে মেবি আই এম রিপিটিং দ্য থিংস, বাট দিস ইজ দ্য হোল থিংস উই ক্যান লুক ইনটু। থ্যাংক ইউ খালেদ ভাই। থ্যাংক ইউ জাকির ভাই। আমরা আসলে শেষের দিকে চলে এসেছি, আমরা প্রত্যেকটা সেকশন মোটামুটি কভার করে ফেলেছি। অল্প একটু করে জেনে নিব শফিক ভাইয়ের কাছ থেকে। আপনি জাস্ট জাস্ট 30 সেকেন্ডে যদি একটু বলেন ফিউচারটা আপনি কি কিরকম দেখছেন সাপ্লাই চেন ডোমেন, both আপনার লোকাল সাপ্লাই চেন এন্ড গ্লোবাল সাপ্লাই চেন, হোয়াট ডু ইউ থিংক শুড বি দ্য ফিউচার? খালেদ ভাই, যেটা আমরা কিন্তু অলরেডি অনেকগুলো পয়েন্ট ফিউচার in সাপ্লাই terms চেনের of changes, in terms of innovation. হ্যাঁ শফিক খালেদ ভাই ভাই বলেন। শুনতে পাচ্ছেন আশা করি। হ্যাঁ শফিক ভাই আমি শুনতে পাচ্ছি, বলেন। আমার আগের যে কোয়েশ্চেন্স এবং জাকারিয়া ভাইয়ের যে পয়েন্টগুলো অ্যাড করছে, সেখানে আমরা যদি দেখি, আমরা কিন্তু ফিউচার আউটলুক অনেকগুলো পয়েন্ট আমরা বিক্ষিপ্তভাবে হয়তো ডিসকাস করছি। তার ভিতর কিছু জিনিস হচ্ছে আমাদের টেকনোলজিতে যে অ্যাডভান্সমেন্টস গুলো হচ্ছে, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাডপশনের পরে হিউজ একটা ইম্প্যাক্ট আসবে। এটা ফর শিওর সাপ্লাই চেনে অনেক কাজ, যেটা বলবো আমি রুটিন জব যেগুলা, রিডান্ডেন্ট জব যেগুলা, সেগুলা অনেক কিছুতেই রিপ্লেস করবে আমাদের টেকনোলজি। আমাদের ইভেন যেমন ধরেন, আমি যদি বলি ফর এক্সাম্পল, আমি অন্য কোনো ইন্ডাস্ট্রিকে ইয়া করতে চাই না, যেমন পেরুল করা ধরেন আপনার, এই পেরুল করা ধরেন জন্য আমাদের অনেক দেশে আমাদের দেখবেন অনেকেই অ্যাটলিস্ট একজন দুইজন বা চারজন এমপ্লয়ি কাজ করে। অনেক বড় বড় কোম্পানিতে হয়তো একটা গার্মেন্টিং এ যেখানে 50,000 60,000 লোক কাজ করে, সেখানে হয়তো আরো বেশি লোক কাজ করে পেরোল করার জন্য। কিন্তু দেখবেন এই পেরোল করার জন্য দেখবেন এখন আসলে কোনো মানুষই লাগবে না, আর কদিন পরে জবগুলা কিন্তু ট্রান্সফর্ম হবে। হ্যাঁ, যেখানে পিপলস ব্রেন, দিন শেষে এই যত টেকনোলজি আসুক, টেকনোলজি লিড করতে অবশ্যই পিপল লাগবে, স্কিল পিপল লাগবে। সেই জায়গায় গেলে তো আমি 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 মনে করি আমাদের বাংলাদেশে প্রসপেক্ট হিউজ। আমাদের পিপলরা কাজ করতেছে না এমন কোনো ফিল্ড নাই, ইনক্লুডিং যদি বলেন, এই যে বললেন ভাই জাকারিয়া ভাই একটা খুব সুন্দর এক্সাম্পল দিয়েছেন। আমি ওনাকে হাইলি অ্যাডমায়ার করি এই সুন্দর মানে এক্সাম্পলটা দেওয়ার জন্য, যেহেতু উনি কেমিক্যাল ইঞ্জিনিয়ার, হয়তো ওনার ট্র্যাকে পড়ছে যদিও। এই যে ইস্টার্ন রিফাইনিং এর গল্পটা আসলেই মানে অনেকটা সেলুট পাওয়ার মতো, অ্যাওয়ার্ড পাওয়ার মতো একটা জিনিস। এটা হয়তো কোনোদিন নিউজে আসে না, অনেকে জানেই না হয়তো। এটা আমাদের বাংলাদেশে একটাই রিফাইনারি, অনেক পুরানো একটা রিফাইনারি, যেটা হচ্ছে ইস্টার্ন রিফাইনারি। সো এটা হিউজ একটা সাকসেস। এরকম অনেকগুলো বড় বড় সাকসেস কিন্তু বাংলাদেশে আছে।
যেমন আমি আমার সময়কার কথা যদি বলি, ইনোভেশনের কথা একটা এক্সাম্পল দিই। বিএসআরএম এ আমার সাথে আমার এক কলিগ ছিল, উনি প্রোডাকশন হেড ছিলেন। আমি তখন 2008 বিএসআরএম এ ছিলাম ওই সময়টাতে। সো ওই প্রোডাকশনে উনি কিছু মাঝখানের যে জায়গাটা, সেই ডিস্টেন্সটা উনি কমাইছে, এটা গোল ছিল। পরে উনার নাম দিয়েই এটা ওই কোম্পানিটা, পার্টিকুলার কোম্পানিটা এটা প্যাটার্ন করে। সো ওনার নামটাও দিছে, ওনাকে মানে যে পুরস্কার হিসেবে, বুঝছেন। সো বাংলাদেশের মানুষজনের এই ইনোভেশন অনেক অনেক ক্ষেত্রে আসলে আননোটিস থাকে। আবার অনেক সময় আমরা পরে মেকাট্রনিক আর কি একটা নাম কোম্পানি, যারা ডিভাইস বানায়, মেডিকেল ইকুইপমেন্ট বানায়, বাংলাদেশের সমস্ত তেজগাঁও অফিসে আছে ওনাদের, সিঙ্গাপুর বেস কোম্পানি। সো ওনারা কিন্তু কাজ করে এরকম। সো বাংলাদেশের অনেকগুলা মানে কোম্পানি আছে যারা কিন্তু এই ধরনের এক্সিলেন্ট মানে বলবো ওয়াও নভেল কাজ করতেছে কিছু কিছু জায়গায় ক্ষেত্রে, হ্যাঁ। আহ, সো গ্লোবাল সাপ্লাই সরি চেনের ক্ষেত্রে গাইস, যদি বলি, আপনার কথা টেকনোলজি একটু প্রোডাক্ট। কেটে কেটে আসতেছে। হ্যালো ভাই। আচ্ছা, হ্যাঁ, এখন জি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ। আমরা অবশ্যই একটু গ্লোবাল র্যাপ আপ সাপ্লাই করতে চেনের দিব। ক্ষেত্রে ইফ টেকনোলজিক্যাল ইউ একটা ইফ ইউ ক্যান ক্লোজ দ্য ডিসকাশন উইদিন নেক্সট 20 seconds, it will be very জি very জি। helpful. তো বাংলাদেশের ক্ষেত্রে যদি বলেন, আমি একটা পয়েন্ট জাস্ট বলতে চাই বাংলাদেশের ক্ষেত্রে। বাংলাদেশে যেমন পদ্মা ব্রিজে আসার পরে বাংলাদেশের ইকোনমিতে যে একটা জিডিপিতে টোটাল একটা পজিটিভ 6% গ্রোথ সম্ভবত আসছে। এটা অবশ্যই একটা ডিবেটের ব্যাপার আছে, আমি এক্স্যাক্টলি ফিগারটা বলতে পারবো না। এটা অনেকেই বলতে হচ্ছে 1.2 to 6% একটা বুস্ট আসছে জিডিপিতে, যেটা হয়তো আমাদের যদি মাতার বাড়ি ডিপ সি পোর্টটা হয়ে যায়, এটাও একটা হিউজ একটা ইয়ে আনবে, চেঞ্জেস আসবে। এছাড়া বাংলাদেশের যে ইউথ, যেটা সেটাকে যে স্কিল ডেভেলপমেন্ট যদি আমরা করতে পারি, সেটার জন্য আমরা হিউজ একটা পটেনশিয়াল সাপ্লাই চেন হাব হতে পারবো। ফর ইউর জাস্ট ইনফরমেশন, আমি আপনাকে একটা তথ্য দিতে চাই, ছোট্ট একটা তথ্য, অনেকে হয়তো আমরা নোটিসও করি না। ওয়ার্ল্ডে এখন ইউএসএ তে হিউজ ট্রাক ড্রাইভার শর্টেজ আছে। মানে এটা হচ্ছে প্যালেট স্টেকার বলেন, ফকলিফট ড্রাইভার বলেন, নর্মাল ট্রাক ড্রাইভার। সো বাংলাদেশে যদি আমরা যদি মোটামুটি শিক্ষিত করে যদি ইভেন ট্রাক ড্রাইভারও পাঠাই, এটা কিন্তু ট্রাক ড্রাইভার এরা কিন্তু সাপ্লাই চেনের বিরাট একটা পার্ট ফিজিক্যাল কানেক্টিভিটির জন্য, হ্যাঁ। এটা হয়তো ওরা হয়তো আননোটিস থেকে যায় আমাদের আমাদের হাতে, আমাদের কাজে কর্মে, আমাদের সাপ্লাই চেনের যে বিরাট একটা ড্রাইভিং ফোর্স হচ্ছে এরা। এটা হয়তো অনেক সময় আমরা এটা রিকগনাইজই করি না ওদেরকে, এদের সোসাইটিতে এদেরকে কোনো ভ্যালুই দিই না। বাট এরা কিন্তু বিরাট একটা ড্রাইভিং ফ্যাক্টরস। চিন্তা করেন, আপনার পোর্ট থেকে 2টা বাজে 3টার সময় একটা গাড়ি বের হচ্ছে, ওই লোকগুলো না ঘুমায়া কিন্তু আপনার ম্যাটেরিয়ালটা, আমরা যখন ঘুমাচ্ছি নিশ্চিন্তে, উনি কিন্তু ততক্ষণে অলরেডি এই কাজপুরের আশেপাশে চলে আসছে। সকালবেলা উনি হয়তো পরে কানেক্টিভিটি করতেছে। সো এটা একটা পলিসি লেভেলে অনেকগুলো চেঞ্জেস দরকার আমাদের। জাকারি ভাই যেটা অনেকবার হাইলাইট করছে, আমাদের পলিসি লেভেলে যদি বলেন, অনেকগুলো চেঞ্জের ভিতর গভর্নমেন্ট হয়তো এখন কিছু কাজ করতেছে, স্পেশালি ইকোনমিক জোন করার জন্য। হয়তো চায়না একটা আলাদা একটা ইকোনমিক জোন করতেছে, চায়নার বড় একটা টিম এখন হয়তো 100 বিজনেসম্যান মনে ভিজিট করতেছে, এই ধরনের একটা ফিগার আমরা সবাই জানি। এই ধরনের এখন জাপানকে হয়তো আলাদা একটা ইকোনমিক জোন আরেকটা দিবে। এর আগে সম্ভবত জাপানের অনেকগুলা চিটং ইপিজেডে জাপানি অনেকগুলো প্রতিষ্ঠান কাজ করতেছিল, তো জাপানকে ডেডিকেটেড দিচ্ছে, এর আগে কোরিয়াকে দিছে। সো এই ইকোনমিক জোনগুলো যদি হয় খুব দ্রুত, বাংলাদেশের ইকোনমিতে অনেক অনেক বেশি এফডিআই আসবে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসবে, এবং একটু ডাইভার্সিফাই হবে। এবং সোলারের ক্ষেত্রে অনেকবার সোলার কথাটা আসে, সোলার প্যানেল যেহেতু চায়না থেকে উপর এম্বার্গো আছে ইউএস এর এবং ইউরোপিয়ান কান্ট্রিজ, তো বাংলাদেশ একটা বড় একটা পটেনশিয়াল হাব একটা এখানে সোলার ম্যানুফ্যাকচারিং প্ল্যান হিসেবে। এছাড়া আমাদের আরো ওই যদি বলি লেবার কস্টটা বড় একটা পটেনশিয়াল আমাদের। আমি জানি আমরা সবাই একটু অনেক বেশি রিয়েলিস্টিক হতে চাই, কিন্তু পজিটিভ দিকটা অবশ্যই আমাদের বাংলাদেশের লেবার কস্ট স্টিল ইজ ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। সেকেন্ড হচ্ছে আমাদের অবশ্যই অবশ্যই বলতে হবে বাংলাদেশের স্ট্র্যাটেজিক লোকেশন এজ এ জিওগ্রাফি। এইটা তো রাতারাতি চেঞ্জ করা যাবে না, এটা একটা বড় একটা অ্যাডভান্টেজ। আগে পরে বাংলাদেশকে আসলে বাদ দিয়ে কোনো কিছু করা সম্ভব না। আসিয়ান কান্ট্রি বলেন, ইন্ডিয়া বলেন, এটার গেটওয়ে হচ্ছে বাংলাদেশ, বে অফ বেঙ্গল। সো আমি আশা করি এই এই এখানেই রাখতে চাই পজিটিভ নোট দিয়ে। বাংলাদেশের হিউজ একটা পটেনশিয়াল আছে এজ এ ম্যানুফ্যাকচারিং হাব হওয়ার বাংলাদেশ ইন ফিউচার গ্লোবাল সাপ্লাই চেনে। আমাকে কি শোনা যাচ্ছে নাও? জি খালেদ ভাই। Extremely sorry to the audience আপনি for this আপনি kind of. ভিডিও বন্ধ করার পরে আপনাকে খুব ভালো শোনা যাচ্ছে। ভিডিওটা বন্ধ করাটাই ভালো হয়েছে।
এই স্ট্র্যাটেজি আপনার কাছ থেকে নিলাম আর কি, সাজেস্ট করেছেন, আমি শুনেছি। সো আই উড লাইক টু টেল টু অল দ্য অডিয়েন্স দ্যাট এই টেকনোলজিক্যাল ইন্টারাপশনস, আই মিন ইন্টারনেটের যে সমস্যাটা হচ্ছে, আমাদের হাতে ছিল না এটা। এনিওয়েজ, আম, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি আজকের প্রোগ্রামের। আই এম রিয়েলি হ্যাপি, মানে যেভাবে জাকারিয়া ভাই, শফিক ভাই খুব অবলীলায় অনেক কিছু এত সুন্দর করে শেয়ার করেছেন, গুছিয়ে এতগুলো ইনফরমেশন অন প্র্যাকটিক্যাল নোট এবং উদাহরণ দিয়ে, শফিক ভাই ডেটা দিয়ে। এটা আমাদের সবার জন্য খুব ইনসাইটফুল ছিল। আই এম শিওর যারা লাইভে জয়েন করেছেন, যারা জুমে জয়েন করেছেন, তারা এখান থেকে অনেক কিছু জানতে পেরেছেন। এই রেকর্ডেড ভার্সনটা আমরা খুব তাড়াতাড়ি আপনাদের সবার কাছে শেয়ার করে দিব। এই ধরনের সেশন গুলা যেটা হেল্প করে, যখন আমরা পরে কোনো সময় রিক্যাপ করব, বা অনেকে হয়তো বা অফিসে যাওয়ার সময় অথবা অবসর সময়ে কোনো সময় যখন দেখবো, এই ইনফরমেশন গুলো আমাদেরকে হেল্প করবে ব্যাক ইন মাইন্ড, যখন আমরা কোনো ডিসিশন নিতে যাব, কোন একটা কাজ করতে যাব, কোন একটা পলিসি বানাতে যাব। এই নলেজ গুলো কিন্তু কাজে লাগে। সো আমাদের প্রোগ্রামের উদ্দেশ্য ছিল তাই, এক্সপার্টদেরকে ইন্টিগ্রেট করা, একটা প্ল্যাটফর্মে আনা, এবং তাদের অভিজ্ঞতার আলোকে যারা এখন বিভিন্ন জায়গায় কাজ করছে, সাপ্লাই চেইনে, বিভিন্ন ডোমেইনে, তারা যাতে উপকৃত হয়, এবং এভাবেই নলেজ বেসড একটা বিজনেস এনভায়রনমেন্ট যাতে আমরা তৈরি করতে পারি সবাই মিলে। যারা আছেন জুমে, তারা ইজ ওপেন, আপনারা প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করার জন্য কাইন্ডলি আনমিউট করেন এবং প্রশ্নটা করেন। আমরা ইনফ্যাক্ট আমাদের স্পিকারের সম্পর্কে বেশ কিছু অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি। এই নোট বোর্ডে অনেক মেসেজ পাচ্ছি। জাকেরিয়া জালাল ভাই খুব সুন্দর করে বলেছে, ভেরি প্র্যাকটিক্যাল স্পিচ। আমার মনে হয় না তেমন কোনো প্রশ্ন আছে। দ্য সেশন ওয়াজ, ইট ওয়াজ রিয়েলি রিয়েলি গুড ফ্রম মাই পার্ট। আই এম শিওর যারা দেখেছেন তারা ফেসবুকে তাদের কমেন্ট দিবেন, ফিডব্যাক দিবেন। আহ, তো জালাল ভাই এবং শহীদ ভাই, আপনাদের শেষ কোনো নোট থাকলে ইউ ক্যান শেয়ার উইথ আস, উইল র‍্যাপ আপ। আমার পক্ষ থেকে আমি বলবো যে জালাল থ্যাঙ্কস ফর দিস নাইস ভাই করতে ইনিশিয়েটিভ। হবে। না না, এখন শোনা যাচ্ছে আই থিঙ্ক। So thanks for the nice initiative, Skill Hub and Khaled bhai for bringing up together. And এখানে আমি দেখেছি যে সব সময় যারা পার্টিসিপেন্ট ছিলেন তারা হয়তো বা আমাদের কথা শুনেছেন। তারা ওদের কোশ্চেন না থাকলে হয়তো বা আমাদের কথাগুলো তারা এগ্রিড করেন, হয়তো ডিবেট হতে পারে, বা হেলদি ডিবেট ইজ অলওয়েজ অ্যাকসেপ্টেবল। সো আসলে পারস্পরিক উৎকর্ষ সাধনটা তখনই হয় যখন আসলে নিজেরা নিজেদেরকে নিয়ে আলোচনা, সমালোচনা এগুলা নিয়ে আগাইতে হবে। সমালোচনা শোনারও থাকতে হবে, আলোচনা করার স্পেস দিতে হবে। তো এই জায়গাগুলো যখন হবে তখনই দেখবেন যে একটা পারস্পরিক ভাবে সবাই আমরা একসাথে করতে পারবো, যে আমাদের আমাদের যে সমস্যাটা সেটা আমাদেরকে স্বীকার করে নিতে হবে। যে উই হ্যাভ ফার্স্ট, when you want to solve a problem, you have to understand that there is a problem. If you don't confess that there is a problem, then you will never be able to solve a problem, because there is no problem exists then. So that is the biggest things that I would say. And from my point, thank you very much. Thank you very much for the whole things, and I'm really enjoyed. I'm Jaina. Maybe I have talked very freely, because there is no, I believe there is no boundary right now to say about anything. So feel free to talk about the betterment of the country, come to say your portfolios, your things. So that's how we should work together. And such a potential country we have, we are living in. And that is the biggest irony, that if we cannot encourage these potentials in coming futures for our next generations. শফিক ভাই, টু ইউ, ইউর লাস্ট স্পিচ ইফ হ্যাঁ, এনি। আমি একটা ফান কোড দিয়ে শেষ করবো। সেটা হচ্ছে গিয়ে, সাপ্লাই চেইন জব ইজ অলওয়েজ এ চ্যালেঞ্জিং জব, ইজ এ টিডিয়াস জব ওয়ার্ল্ডের। এটা অনেকেই বলে থ্যাঙ্কলেস জব, নিজের পিঠে নিজের পিঠ চাপড়াতে হয়। তো সাপ্লাই চেইন গাইদের বলবো, চ্যালেঞ্জেস থাকবেই। এটা মানে মানে ইনএভিটেবল চ্যালেঞ্জেস থাকবে। আমাদেরকে চ্যালেঞ্জেস গুলা পজিটিভলি
সলভ করতে হবে, রিকভার করতে হবে, ইনোভেট করতে হবে, সিচুয়েশন ম্যানেজ করতে হবে। দ্যাটস আওয়ার মেইন জব। সো আবার এগেইন স্কিল হাবকে ধন্যবাদ, বিশেষ করে খালেদ ভাইকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। এবং আরো ভালো লাগতো যদি একটু আনসার কোয়েশ্চেন এন্ড আনসার সেশনে অনেকগুলো ইন্টারাকশন হতো, অডিয়েন্সের কিছু কথা শুনতে পেলে ওনাদের যদি স্পেসিফিকলি কিছু জানার থাকতো, আনসার করতে পারলে ভালো লাগতো। হাওভার, হ্যাভ এ গুড ডে। অনেক ইনসাইটফুল ছিল, অনেক মানে এই প্র্যাগমেটিক একদম ডিসকাশন ছিল। বিশেষ করে জাকারি ভাই অনেকগুলো প্র্যাগমেটিক কথাবার্তা বলছেন। বিশেষ করে আপনার কোয়েশ্চেন্স এবং মডারেটিং ওভারঅল সব সবকিছু সুন্দর ছিল খালেদ ভাই। থ্যাংক ইউ সো মাচ। যদিও একটু গ্লেজ ছিল, টেকনোলজিক্যাল গ্লেজ, আমি বলবো এগুলো থাকেই। সো ওভারঅল ইজ কোয়াইট এ মানে নাইস স্যার ডিসকাশনস। থ্যাংক ইউ সো সো মাচ। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার আসসালামু আমির আলাইকুম। ফয়সাল ভাই। স্যার স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, ফিউচার ফিউচারে প্রসপেক্ট হিসেবে সাপ্লাই চেইন প্রফেশনাল যারা আমরা আছি, আহ, তাদেরকে কোন কোন জিনিসগুলোর উপরে একটু জোর দিলে আমরা ফিউচারে যে টেকনোলজি আসতেছে, বা ফিউচারে আমরা নিজেদেরকে আরো আমরা আপগ্রেড কিভাবে করতে পারি, কোন কোন জিনিসের উপরে আমাদের আরো জোর দেওয়া দরকার ফিউচারে যে চ্যালেঞ্জেস গুলো ফেস করার জন্য? সেটা কি জাকারি ভাই বলবো না আমি বলবো? আচ্ছা ভাই, আমির ফয়সাল ভাই, আপনি প্রশ্নটা কার কাছে করেছেন? আমাদের দুজন গেস্ট আছেন, একজন জাকারিয়া জালাল ভাই আর একজন শফিক ভাই। আমি জাকারিয়া জালাল স্যারের কাছে করবো। আচ্ছা, ওকে। আসলে এই কোশ্চেনের বেস্ট আনসার দিতে পারবে শফিক ভাই, বিকজ হি ইজ দ্য প্রফেশনাল অন দিস থিংস। সো বাট আমি এই কোশ্চেনের সঠিক আনসার দিতে পারবো বলে মনে হয় না, তারপর ট্রাই করি। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দরকার সাপ্লাই চেনের লোকজনের এই মানে এটা নিয়ে আসলে খালেদ ভাই ইউ ক্যান ডু এন্ড সেপারেট ইয়া, যেখানে আমাকে বাদ দিয়ে আরো 2-4 জন সাপ্লাই চেনের স্পেশালিস্ট লোক আনবেন, তারা এদের কেরিয়ার সম্পর্কে বলবে যে সাপ্লাই চেনে কেরিয়ার করতে হবে। আমি তো ভাই মূলত স্ট্র্যাটেজিক্যাল কাজ করতে পছন্দ করি, হ্যাঁ, মানে মোটা তাকে কথা বলতে পছন্দ করি। কিন্তু ওই শপিং ভাইরা যারা একদম কোর লেভেলে সাপ্লাই চেইন টিম ম্যানেজ করে এবং সাপ্লাই চেইনের একদম ফুল ফ্লেজ প্রফেশনাল, তাদেরকে নিয়ে একটা সাপ্লাই চেইনের একটা কেরিয়ার নিয়ে একটা করতে পারেন। ইট উড বি এ গুড সেশনস, যেখানে আমির ফয়সালের মধ্যে যারা আছে তারা আছে। আমার পয়েন্ট অফ ভিউ থেকে শুধু একটা কথা বলতে পারি, সাপ্লাই চেইনে কেরিয়ার করার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে trust. One of the finest and most important things to build a career in supply chain, you have to have the trust, not to your organizations and to your supplier and to your internal organizational যে আপনার ইউজার এন্ড আছে তাদের সবার ট্রাস্ট অর্জন করতে পারাটার মধ্যে একটা বিরাট বড় সাপ্লাই চেনের একটা ক্যাপাসিটি আছে। আমি জাস্ট একদম খুব ম্যাক্রো লেভেলে একটা কথা বলছি, যারা সাপ্লাই চেনে কোর কাজ করে তারা রাইট স্যার, জানবে সাপ্লাই চেনের রাইট স্যার, how এক্স্যাক্টলি। important is this the to building up the trust. You are bringing one product for your user, mechanical department, electrical department, or any other department in your factory, in your projects or others. If user believes that my supply chain professional brought the finest product of the town, finest product of the things, then you are done, your job is done, no matter what. এক্স্যাক্টলি স্যার, এক্স্যাক্টলি। That's the point. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। Shopify Bhai can enrich more because he is a more fresh supply chain professional. না, আমি আমি কোনো একাডেমিক ডিসকাশন করবো না, বাট স্যার যেহেতু আমির ফজল সাহেব একটা কোয়েশ্চেন করছেন, আমি জাস্ট ওয়ান পয়েন্ট কমপ্লিমেন্ট করতে চাই জাকারি ভাইয়ের সাথে। জি স্যার। যতই টেকনোলজি আসুক, ডে বাই ডে টেকনোলজি হয়তো অনেক ইভলভ করবে, বাট রেদার দেন টেকনোলজি, আমি দুইটা পয়েন্ট বলতে চাই যেটা আমাদের অ্যাজ এ, যদি বলেন দিন শেষে আমরা কাকে ম্যানেজ করি, আমরা পিপল ম্যানেজ করি, আমরা প্রসেস ম্যানেজ করি, আমরা টেকনোলজি ম্যানেজ করি। সো এই তিনটা জিনিস আমরা সবসময় ম্যানেজ করি। সো আপনার লিডারশিপ স্কিলটা অবশ্যই অবশ্যই খুব ভালো হতে হবে। লিডারশিপ স্কিল বলবো, পিপল ম্যানেজমেন্ট স্কিল। কারণ দিন শেষে আমাকে বিভিন্ন ভেরিয়াস স্টেক হোল্ডারকে ম্যানেজ করতে হয়, আমাকে ফ্লোর লেভেলের লোকের সাথে হ্যান্ডেল করতে হয়, আমাকে টপ বোর্ড রুমে যারা বসে, বোর্ড রুমের ডিরেক্টর লেভেলে যারা লোক আছে ওনাদেরকে হ্যান্ডেল করতে হয়। সো আমার সিচুয়েশনাল লিডারশিপ মানে এটা টপ নচ হতে হবে, খুব ভালো হতে হবে। পিপলের সাথে কানেক্টেড থাকতে হবে, যার সাথে যখন যে লেভেলের মানুষের সাথে মিশবো সেই লেভেলের গ্রাউন্ড টু দ্য আর্থ হয়ে যেতে হবে, তার সাথে ওই লেভেলে চলে যেতে হবে। সো এটা এক নাম্বার ওয়ান স্কিল, সফট স্কিল, যেটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিপ্লেস করতে পারবে না। সো আমি যদি এটা ভালো করতে পারি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমার চাকরি করার চান্স নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমি যে জিনিসটা গুরুত্ব দিই, এটা হচ্ছে আপনার রেজাল্ট ওরিয়েন্টেশন মেন্টালিটি, টেনাসিটি টু সলভ এনি প্রবলেম হোয়াট আর দ্য সিচুয়েশনস। ধরেন এখন আগুন লেগে গেছে,
আগুন না লাগার জন্য কি কি করা উচিত, এটা ধরেন অনেক দুনিয়ার অনেক বিশেষজ্ঞ আছে আগুন না লাগার জন্য কি কি করতে হবে আপনি বলবেন, কিন্তু যখন আগুন লেগে গেছে এখন এখন আপনি কিন্তু ওয়েট করতে পারবেন না, ওই বিশেষজ্ঞরা আসবে আপনাকে সলিউশন দিবে, ইউ হ্যাভ টু ফাইট অন মানে অন দ্য টাইম একদম আপনাকে ওই এই কি পরে আছেন কি কাপড় নিছেন পরছেন এটা দেখার কোনো সুযোগ নাই। সো আপনাকে ওই রেজাল্ট মানে সাপ্লাই চেইন প্রবলেম গুলো কিভাবে আমরা রিকভার করব, সঙ্গে সঙ্গে আপনাকে মাঠে অ্যাকশনে নেমে নেমে যেতে হবে। তো এগুলো প্রবলেম সলভিং মেন্টালিটিটা সবচেয়ে ইম্পর্টেন্ট সাপ্লাই চেইনে, এই দুইটা জিনিস আমি বলবো। এছাড়া বিসাইড দি জব যদি বলেন টেকনিক্যাল স্কিলে, আমি বলবো আপনি যেই কাজটা করেন, আপনি ধরেন ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট করেন, আপনি ধরেন সোর্সিং করেন, আপনি ধরেন ওয়্যার হাউজিং করেন, যেটাই করেন এটা এইটাতে যেটাতে করেন এই মাইক্রো লেভেলে, ওটাতে আপনাকে বেস্ট হইতে হবে, মাস্টারি লেভেলে কাজ করতে হবে। একটা এমন একটা স্কিল থাকতে হবে যেটাতে আপনি আরেকজনকে শিখাতে পারবেন, ইউ আর দ্য মাস্টার। সো একটা স্কিল যেটাই করেন, সাপ্লাই চেইন অনেক বাস্ট একটা এরিয়া, আপনি যেটাই করেন আপনার সেক্টরে আপনাকে মাস্টার হতে হবে। থ্যাংক ইউ খালেদ ভাই। আরেকজন মনে হয় অডিয়েন্স থ্যাংক হাত ইউ স্যার, তুলেছেন, মিস্টার গোলাম রাব্বানি থ্যাংক ইউ সাহেব, স্যার। ওনাকে আমরা ধন্যবাদ ধন্যবাদ শফিক ভাই উই আর রানিং শর্ট অফ টাইম, সো উই উইল টেক ওয়ান মোর কোয়েশ্চেন্স অনলি। যেহেতু আমাদের কোয়েশ্চেন এন্ড অ্যান্সার সেকশনে কেউ কিছু বলে নাই, ওই স্লটটা পার করে আসছি, এখন অনেকে প্রশ্ন করা শুরু করেছে, সো উই উইল টেক জাস্ট ওয়ান কোয়েশ্চেন ইফ ইউ অ্যালাউ। ক্যান উই টেক দ্য কোয়েশ্চেন্স ইয়েস স্যার। স্যার জাকির ভাই? আমি আমি গোলাম ওকে, রাব্বানি বলছিলাম স্যার। স্যার স্যার জি আমি গোলাম রাব্বানি বলছিলাম স্যার। জি, স্যার আপনার প্রশ্নটা একটু তাড়াতাড়ি সাপ্লাই করেন কাইন্ডলি। জি জি স্যার, সাপ্লাই চেইনে যারা মানে কাজ করি, আমরা যারা কাজ করি, অনেকে সাপ্লাই চেইন সম্পর্কে তাদের বিশ্বাস করতে চায় না, তাদের নিজেকে বিশ্বাস করতে চায় না। সে চিন্তা করে মানে মাস পিপল চিন্তা করে যে সাপ্লাই চেইনে জব করে সে কি না কি করে, মানে নিজের প্রতি তার মানুষের প্রতি তাদের একটা বিরূপ ধারণা থাকে। তো এই সমস্ত ধারণা থেকে একজন সাপ্লাই চেইন যিনি সাপ্লাই পারচেস করেন, তিনি কিভাবে এটা মানুষকে বিশ্বাসযোগ্য করতে পারবেন, সেরকম ধরনের যদি কোনো ধরনের মন্তব্য স্যার আপনারা করেন। শফিক ভাই বলবেন না জাকির ভাই? আচ্ছা আমি এক কথা শেষ করে দিই ভাই এটা। এক আমি কথা শেষ করেন। মানুষজন আসলে অনেক কিছু বলবে, আমি আসলে মানুষজনের কাজই হচ্ছে অনেক কিছু বলা, যারা কাজ করার লোক তারা কাজ করে যাবে উইথ ইন্টিগ্রিটি, উইথ অনেস্টি অ্যান্ড ডেডিকেশন। এবং কে কি বলে এটা আসলে দেখার দরকার নাই, নিজের বাহাবা যদি পান, আমাকে যদি পার্সোনালি যদি আমি বলি, আমি মানুষ থেকে বাহাবা চাই না, আমি চাই আমার আমার ইন্টিগ্রিটি, আমার সবকিছু, আমার রেসপন্সিবিলিটি সবটাই আমার, আমি বোঝাপড়া হচ্ছে আমার রবের সাথে, ওইভাবে চিন্তা করি। সো আপনাকে ইউ হ্যাভ টু বিলিভ অন দিস। এবং ইন্টিগ্রিটি হীন মানুষ শুধুমাত্র যে সাপ্লাই চেনে কাজ করে এটা না, এটা 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 আপনাকে এই কনফিডেন্সটাও রাখতে হবে যে না, এটা সব জায়গায় হয়। ধরেন অফিসের গাড়ি আপনাকে না দিয়ে আরেকজন নিল, এই যে লোকটা ট্রান্সপোর্টার ম্যানেজমেন্ট করে সেও কিন্তু ইন্টিগ্রিটি লেস। এইচআরে যে রিক্রুটমেন্ট করার সময় ধরেন নেপোটিজম করে ওর আত্মীয়কে ঢুকাই নিল, এটাও কিন্তু একটা ইন্টিগ্রিটি লেস জব। তো ইন্টিগ্রিটি লেস জব মানে শুধুমাত্র মাত্র যে সাপ্লাই চেনের লোকরাই যে খারাপ কাজ করে এই ধরনের, এটা একটা মানে একটা মানে এটা বলে একটা ধারণা। আপনারা মনে হয় এই ধরনের গ্রস ধারণা থেকে আমার মনে হয় আপনাকেও একটু বেরিয়ে আসতে হবে, আপনাকেও জি, পজিটিভ হতে হবে, এইসব জিনিসকে আসলে পাত্তা দেওয়া যাবে না, আপনাকে পজিটিভলি কাজ খুব করতে থ্যাংক হবে ইউ সুন্দরভাবে স্যার। সাথে। বলেছেন। থ্যাংক ইউ সো আমার মাচ। মনে হয় আমরা এখন র্যাপ আপ করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং দিস প্রোগ্রাম। আমরা উই আর রিয়েলি রিয়েলি ওভারওয়েলমড টু হ্যাভ সো মেনি গেস্ট, এন্ড আমরা তো সবাই বুঝতেই পেরেছি। আই এম শিওর অডিয়েন্স উইল ডেফিনেটলি ইন কামিং ডেজ। আমরা সেটাও শেয়ার করব, রেকর্ডেড ভার্সনটা আমরা শেয়ার করে দিব ফেসবুকে, আমাদের স্কিল হাব বাংলাদেশ পেজে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে। আহ দুটো কথা বলে আমি শেষ করি। আজকের 1.5 ঘন্টার সেশনে যদি আমি টেকওয়ে বলি, আমাদের দুজন এক্সপার্ট যেভাবে আসলে হাইলাইট করেছে বিভিন্ন বিষয়ে, দ্যাট ওয়াজ ফেনোমেনাল টু মাই ভিউজ, এন্ড আই এম শিওর আমাদের অডিয়েন্স করবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, ডোমেইনে যারা চাকরি করতে চায় বা যারা লিডার আছে, তারা তাদেরকে আসলে সিচুয়েশনাল লিডারশিপটা খুব ভালো মতো জানতে হবে, যেটা রাইটলি বলেছেন শফিক ভাই, বিকজ প্রতিদিন প্রতিদিন যদি আমাদের অনেক চ্যালেঞ্জ থাকে, দ্যাট মিনস সিচুয়েশনাল লিডারশিপ উইল বি ভেরি ভেরি হেল্প। যারা এমার্জিং লিডার আছেন, যারা সাপ্লাই চেনে কাজ করবেন ভবিষ্যতে, তারা এগুলো নিয়ে একটু চিন্তা করতে পারেন। তো থ্যাংক ইউ এগেইন।
এই নোটে আমি আজকের এই প্রোগ্রামটা শেষ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ আওয়ার অনারেবল গেস্ট, and thank you Tanjil Ahmed for being with us. Thanks everyone. Signing off. Yeah, Assalamu thank you. alaikum. Bye bye. Assalamu alaikum warahmatullah.